আচ্ছা, এর আগের কথাগুলো কিন্তু ভিডিওতে দেয়নি। তো বুঝে গেছেন সব, মনে রাখার ব্যবস্থা করতে হবে। এখন থেকে কোডিং শুরু হবে। হ্যাঁ, তো ভুলে গেলে কিন্তু চলবে না। সিনট্যাক্স গুলো অ্যাটলিস্ট মনে রাখতে হবে। PHP MySQL এ একটা পাসওয়ার্ড কে এনক্রিপ্ট করার জন্য যে অ্যালগরিদম ইউজ করে MD5, তো এটার রিভার্স অ্যালগরিদম জানা থাকে না, এটা ওয়ান ওয়ে। MD5 SH1 SHA1 MD5 এই দুজনের কোনো রিভার্স টেকনিক নেই। আমার ডেটাবেস যদি চুরিও হয়ে যায়, এমন একটা অ্যালগরিদম ইউজ করা হচ্ছে যার কোনো রিভার্স টেকনিক নেই। সো বেটার হচ্ছে SHA1, যেটা 62 ক্যারেক্টার, আর MD5 হচ্ছে 32 ক্যারেক্টার। 32 ক্যারেক্টার হলেও প্রতিবার কি হচ্ছে, সে সেম ধরনের, লাইক আমি যদি 1 কে MD5 করি, একই ধরনের ক্যারেক্টারই দেবে। আমি 1 কে 10 বার এনক্রিপ্ট করেছি, 10 বারই সিমিলার টেক্সট, সিমিলার স্ট্রিং সে আমাকে প্রোভাইড করবে। বাট SHA1 কে যদি দেই, SHA1 ডিফারেন্ট অ্যালগরিদম, মানে ডিফারেন্ট স্ট্রিং আমাকে প্রোভাইড করবে। এখানে একটা প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে MD5 এর API MD5 করা, এই কোডটা আবার অন্য কিছু যদি লিখা হয় সেটা তো কাজ করে করবে যদি দুইটা মেশিনে বিট সিস্টেম সেম, 32 বিট সিস্টেম হয় বা 64 বিট সিস্টেম। বিট সিস্টেম ডিফারেন্ট হলে অ্যালগরিদমিক ডাটা ডিফারেন্ট হয়ে যাবে। 32 বিটই সাজেস্ট করা হয় যে আপনার মেশিনটা যেন 32 বিটে থাকে, কারণ ওয়েবে যখন তুলবে সে 32 বিট সাপোর্ট করে, 64 করে না। বাট সার্ভারটা যদি আবার 64 বিটের হয়, সেক্ষেত্রে আবার ডিফারেন্ট হবে। বাট ম্যাক্সিমাম সার্ভারই কি 32 বিট। ওকে, বলে উইন্ডোজে বর্তমানে আইএস সার্ভারে কি সাপোর্ট দিচ্ছে, তাহলে গোটা মিলে কি একটা করা যায়? আবার বল। উইন্ডোজ বর্তমানে আইএস সার্ভারে কি সাপোর্ট আইএস না, আইআইএস বা ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসে অনেক আগ থেকেই সাপোর্ট দেয়। ইনফ্যাক্ট পিএসপি জন্ম থেকেই কি আইআইএস সার্ভার এবং টমক্যাটে, আইআইএস সার্ভার এবং অ্যাপাচিতে সাপোর্ট করে। বাট আইআইএস সার্ভারটা থাকে উইন্ডোজ সার্ভারে, উইন্ডোজ সার্ভার লেস সিকিউর দ্যান লিনাক্স সার্ভার। আপনি ইউজ করতে পারবেন, বাট সার্ভারের সিকিউরিটি থ্রেটটা থেকে যাবে। উইন্ডোজ ওএস আর লিনাক্স ওএস এর মধ্যে অনেক পার্থক্য। লিনাক্স ওএস এ কি ভাইরাসই ধরে না, বাট উইন্ডোজে ভাইরাসের কমতি নেই। যেটা বোঝা যাচ্ছে, উইন্ডোজ সার্ভার গুলোতে অ্যাক্সেস করা যায় শেলের মাধ্যমে খুব সহজেই। লিনাক্স সার্ভার গুলোতে সেই সিকিউরিটি অনেক আগে থেকেই দেওয়া আছে। লিনাক্স বেস যে সার্ভার গুলো অনেক হাই লেভেলের সিকিউরিটি এনশিওর করা সম্ভব, যেটা উইন্ডোজ বেস সার্ভার গুলোতে ওই লেভেলের সিকিউরিটি এনশিওর করা সম্ভব হয় না। যদিও ফায়ারওয়ালের মাধ্যমে অনেক কিছুই করা যায়। এখনকার দিনে ফায়ারওয়ালের মাধ্যমে অনেক বড় বড় সিকিউরিটি, অনেক ভালো সিকিউরিটি দেওয়া যাচ্ছে উইন্ডোজ সার্ভারে। উইন্ডোজের আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে উইন্ডোজ কেস সেনসিটিভ না, কেস সেনসিটিভ না, লাইক সে ক্যাপিটাল এ স্মল এ বোঝে না। সো ডেভেলপমেন্ট এন্ডে যেটা দেখা যায় যে উইন্ডোজ সার্ভার গুলো আমরা যখন লোকাল মেশিনে কাজ করি, এটা উইন্ডোজ মেশিন না, উইন্ডোজ মেশিনে যে ডেভেলপমেন্ট গুলো হয় ওটা লিনাক্স মেশিনে দিলেই কি হয়, অনেক ধরনের ছোটখাটো প্রবলেম দেখা যায়। যে ভাইরাসের নেমিং কনভেনশন, ভেরিয়েবল, রাইট, ভেরিয়েবল আছে না, ভেরিয়েবলের নেমিং কনভেনশন, ফাইল নেমিং কনভেনশন কনফ্লিক্ট করে। লোকাল মেশিনে ঠিকই কাজ করছে, সার্ভারে গিয়ে তখন আর কাজ করছে না। সো সাজেস্ট করা হয় যে ডেভেলপমেন্ট মেশিন গুলো যেন লিনাক্স এনভায়রনমেন্টে হয়। তার মানে কি, সফটওয়্যার বা ওয়েব বেসড অ্যাপ্লিকেশন গুলো সবই যেন ডিপ্লয় করা হয় কোথায়, লিনাক্স সার্ভার। উইন্ডোজ সার্ভারও এখন অনেক সিকিউর করার চেষ্টা চলছে, কারণ ওখানে ডটনেট এর অ্যাপ্লিকেশন গুলো উইন্ডোজ সার্ভার ছাড়া ডিপ্লয় করা যায় না, বুঝা যাচ্ছে? সো এর জন্য কি ডটনেট এর সার্ভার গুলো ফায়ারওয়ালের মাধ্যমে সিকিউর করা হয়। আর জাভা বেসড অ্যাপ্লিকেশন বা পিএইচপি সবই কিন্তু লিনাক্সেই ডেপ্লয়মেন্ট হচ্ছে। সো ডেপ্লয়মেন্টের 80%, মানে ওয়েবে যত ওয়েবসাইট দেখছেন তার 80% লিনাক্স বেসড সার্ভার আর 20% উইন্ডোজ সার্ভার। সো ইউজ দেখে বোঝা যায় যে কোনটা প্রাধান্য মার্কেটে বেশি। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? আমরা যখন স্যার কুকির ভিতরে যখন ইমেজ পাসওয়ার্ড সেট করি, নরমালি আমরা পাসওয়ার্ড যখন ডেটা পাঠাই তখন তো আমরা এটাকে এনক্রিপ্ট করে পাঠাচ্ছি। কুকির ভিতরে কি সেটা এনক্রিপ্ট করে থাকে? না, এটা যেভাবে রাখছেন ওভাবেই।
এটাকে এনক্রিপ্ট করে 2 জিবি করে রাখতে পারবেন? পারবেন। যদি এনক্রিপ্ট করে রাখতে হয় সেক্ষেত্রে না, আপনি লোকাল থেকে এটা এনক্রিপ্ট করতে পারবেন না। আপনি এনক্রিপশন ইউজ করতে গেলে আপনাকে সার্ভারে যেতে হবে, আর সার্ভারে পৌঁছানোর আগে কি কুকিতে চলে যায়, বুঝা যাচ্ছে? সার্ভারে পৌঁছলেই তো আপনি এনক্রিপ্ট করতে পারছেন, তারপরে ডিক্রিপ্ট করতে পারছেন, বাট আপনার ডাটাটা আছে কোথায়? ক্লায়েন্ট মেশিনে, ব্রাউজারে। তো ওখানে এনক্রিপশন সম্ভব না। বাট ব্রাউজারে কখন এনক্রিপ্ট হবে? যখন এসটিটিপি এসে থাকে, ওই এসি আপনাকে সিকিউর করে রাখে, মানে এনক্রিপ্ট করে রাখে। প্রোটোকলগুলো মেইনটেইন করে কি করবে? আমি HTTP তে দিব নাকি HTTP গেটওয়ে হয়ে যাবে নাকি DNS গেটওয়ে যাবে? ওটা সার্ভারের মধ্যেই বলা থাকে, হোস্টিং সার্ভারে এসএসএল সার্টিফিকেট দেওয়া হয়। আর ইউআরএল এ তখন প্রোটোকলে আপনি এসটিটিপি ইউজ করবেন, এসটিটিপিএস ইউজ করবেন, সেটা আপনাকে মেইনটেইন করতে হবে। আপনারা যখন হিট করেন, লাইক আমি http :/google.com লিখলাম, সঙ্গে সঙ্গে কি হয়ে যায়? যখন লোড হয়ে আসে আমার ব্রাউজারে, তখন https হয়ে যায়। ওই ব্রাউজার থেকে যা সাবমিট হবে, ওই অ্যাপ্লিকেশন থেকে যা সাবমিট হবে, সব কি সিকিউর অবস্থায় যাবে। আমি যতবারই http লিখবো, ফরম্যাট হয়ে যাবে কোথায়? https। অবশ্যই https এর লাইসেন্স থাকতে হবে কোথায়? সার্ভারে। আমাদের যে হোস্টিং সার্ভারটা আছে সেখানে। আমরা এখনো বিষয়গুলো সম্পর্কে জানি না, অনেক কোশ্চেনই আসছে যেগুলো অনেকেরই মাথার উপর দিয়ে যাওয়া দরকার। এটা স্বাভাবিক, অনেক উপর দিয়ে যাওয়া, কিন্তু এই বিষয়গুলো আমরা সবই জানবো। আশার কথা হচ্ছে যে যেগুলো বলা হচ্ছে এখন উপর দিয়ে যাচ্ছে, পরে আলোচনা হলে ওইগুলো আবার ভেতর দিয়ে যাবে। হ্যাঁ, একদম প্রথম থেকেই, আমি প্রথম থেকেই শুরু করার ওই যে বক্সিংটাই রেখেছি, বক্স গুলো আস্তে আস্তে করে ফিল করবো এবং এই বিষয়গুলোর উপরে আলোচনা করবো আর কি। আচ্ছা, এবার আমরা কোন একটা ওয়েবসাইটে যদি যাই, হলো তো? আচ্ছা, আপনারা বিআইটিএম এর ওয়েবসাইটে গিয়েছেন না? বিআইটিএম, বেসিস, হ্যাঁ, প্রথম আলো, অনেক পোর্টাল আপনারা ভিজিট করেন, ফেসবুক, তাই না? জিমেল, ইমেল, হটমেল, সব বলা হয় ডাইনামিক ওয়েবসাইট।
এগুলোকে বলা হচ্ছে কি ডাইনামিক ওয়েবসাইট। ওয়েবসাইটের কিছু ভাগ আছে আর কি, হ্যাঁ, টাইপস আছে। তিন ধরনের ওয়েবসাইট দেখা যায়, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট আর ওয়েব অ্যাপ্লিকেশন। ওকে, যদি থিওরিটিক্যাল কোনো কোশ্চেন আসে সেক্ষেত্রে এই কোশ্চেনটা আসতে পারে। যদি কখনো আপনাদের এক্সাম হয়, নিতে বলা হয় যে থিওরিতে আপনি একটা এক্সাম নেন, এই কোশ্চেনটা হয়তো আসলেও আসতে পারে যে কত ধরনের ওয়েব ডেভেলপমেন্ট আছে। স্ট্যাটিক ওয়েব ডেভেলপমেন্ট, ডাইনামিক ওয়েব ডেভেলপমেন্ট আর ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্টের স্ট্যাটিক ওয়েব ডেভেলপমেন্টের আবার দুইটা পার্ট, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে সেলস পেজ। স্ট্যাটিক ওয়েবসাইট, দুই নম্বরটা হচ্ছে সেলস পেজ। সেলস পেজ হচ্ছে আমি সেল করতে যাচ্ছি নিজেকে, আমি সেল করতে যাচ্ছি আমার প্রোডাক্টকে, আমি সেল করতে যাচ্ছি অন্যের প্রোডাক্টকে, সেগুলোকে বলা হয় সেলস পেজ। পার্থক্য বলছি, স্ট্যাটিক ওয়েব ডেভেলপমেন্টের দুইটা পার্ট, একটা হচ্ছে সেলস পেজ, দুই নম্বর, এক নম্বর হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। আগে স্ট্যাটিক ওয়েবসাইট সম্পর্কে বলি, যে বেশ কিছু স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ওয়েবসাইট দেখতে পাওয়া যায় না, যে কয়েকটা পেজ, 4-5টা পেজ কি আছে, হোম পেজ আছে, অ্যাবাউট পেজ আছে, তারপরে হচ্ছে গ্যালারি পেজ আছে, কন্ট্যাক্ট পেজ আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন, মোবাইল নাম্বার এগুলো দিয়ে রেখেছে। তেমন কিছুই নেই, কয়েকটা HTML CSS দিয়ে বানানো বা জাভাস্ক্রিপ্ট ম্যাক্সিমাম দিয়ে বানানো। ওখানে কি করা হচ্ছে, কিছু ইমেজ স্লাইড হচ্ছে, তাই না, কিছু ইমেজ স্লাইড হচ্ছে, নিচ দিক দিয়ে ইনফরমেশন গুলো দেওয়া আছে, কিছু ছবি দেওয়া আছে, ওই স্কুল সম্পর্কে কিছু বলা আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে। এটাকে বলা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েব ডেভেলপমেন্টের একটা পার্টের নাম স্ট্যাটিক ওয়েবসাইট, যেখানে HTML CSS এবং বড়জোর কি থাকবে, ক্লায়েন্ট এন্ডের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট। দুই আসে কি সেলস পেজ। সেলস পেজ, সেলস পেজ হচ্ছে ওয়ান পেজ ওয়েবসাইট, ওয়ান পেজের ওয়েবসাইট, এবং পেজটা বিশাল লম্বা। আপনি মনে করেন একজন ফ্রিল্যান্সার যিনি অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন, আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি আপনার নিজের কাজই করছেন। অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে আপনি কারো ডিলারশিপ নিয়েছেন, কারো প্রোডাক্ট সেল করে দেওয়ার দায়িত্ব নিয়েছেন, সেল করে দিতে পারলে কিছু কমিশন পাবেন। ভিন্ন ভিন্ন ধরনের বা একই প্রকারের প্রোডাক্ট আপনি সেল করতে যাচ্ছেন, প্রোডাক্ট গুলো সম্পর্কে আপনি লিখেছেন, অ্যাড টু কার্ট বাটন বা সেলস বাটন বা সাইটের লিংক বাটন আপনি তৈরি করে রেখেছেন। যেটা আপনি একই সাইটের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট সম্পর্কে বলা, যখনই কার্টে অ্যাড করতে বলছেন বা প্রোডাক্ট ডিটেইলে যেতে বলছেন, ওই পার্টিকুলার সাইটে চলে যাচ্ছে। এবং যখন আমার সাইট থেকে ওই সাইটে যাচ্ছে, ওই সাইট ওয়ালা, লাইক আমি অ্যামাজনের অ্যাফিলিয়েট, অ্যামাজনের একটা প্রোডাক্ট আমি আমার সাইটে রেখেছি, সে আমার একটা লিংক দিয়েছে যার মাধ্যমে সে আমাকে চিনতে পারবে। ওই প্রোডাক্টটা যদি কেউ পারচেজ করে, আমি সেখান থেকে লাইক 40% কমিশন পাবো। আমাকে ডিলিট করতে হবে কাকে, মার্চেন্টকে। মার্চেন্টকে অ্যামাজন। তো অ্যামাজন যদি ফ্রড করতো, যে লাইক আমার কাছ থেকে নিচ্ছে বাট আমাকে পেমেন্ট করছে না, তার অ্যাফিলিয়েট কেউ হতো? কোম্পানিগুলো যদি এরকম ফ্রড করে, যে আমি কাউকে রেফার করলাম আর রেফারারকে সে কোনো পেমেন্ট না করে ডিরেক্ট ক্লায়েন্টের কাছে সেল করে দিল, রেফারার কিছু পেল না, সে পরে কি রেফারার পাবে? পাবে না, তাই না? সো বড় বড় যারা জায়ান্ট বিজনেস করছে, প্রত্যেকেরই কি আছে, লাখস অফ, আমি বলবো অ্যামাজনের লাখস অফ অ্যাফিলিয়েট আছে, থাউজেন্ড অফ অ্যাফিলিয়েট আছে, ইবে, রাইট, ইবে থাউজেন্ড অফ অ্যাফিলিয়েটস আছে। আরো অনেক অ্যাফিলিয়েশন সাইট আছে যার মাধ্যমে অ্যাফিলিয়েশন নেওয়া যায়। তো অ্যাফিলিয়েটরা কি করছে, যে বিভিন্ন সাইটের অ্যাফিলিয়েট হচ্ছে এবং তাদের প্রোডাক্টগুলোর ইনফরমেশন ওই পেজটার মধ্যে লিখে রাখছে। সে প্রোডাক্টটা কিন্তু তার না, সে অন্যের প্রোডাক্ট কি করে দিচ্ছে, সেল করে দিচ্ছে। তার পেজটাকে কি করছে, সে র‍্যাঙ্কিং এ উপরের দিকে নিয়ে আসছে। অনেক সময় দেখা যায় যে গুগলে যখন সার্চ দেওয়া হয়, মেইন সাইটের চাইতে অ্যাফিলিয়েটের পেজই সবার উপরের দিকে চলে আসে। অ্যাকচুয়ালি ওই পেজগুলো কাদের, অ্যাফিলিয়েটের। লিংক ক্লিক করলে মেইন সাইটে চলে যাচ্ছে, অ্যাফিলিয়েট হয়ে মেইন সাইটে চলে যাচ্ছে। সো ওই যে একটা সিঙ্গেল পেজের মাধ্যমে একটা ওয়েবসাইট দিয়ে সে বিজনেস করছে, ওই পেজটা অ্যাকচুয়ালি পিওরলি স্ট্যাটিক পেজ, HTML CSS দিয়ে এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো একটা স্ট্যাটিক ওয়েবসাইট, যার পেজের সংখ্যা কয়টা, একটা, বাট পেজটা অনেক লম্বা।
এটাকে আমরা কি বলছি? সেলস পেজ। স্ট্যাটিক ওয়েব প্রোগ্রামিং এর দুইটা পার্ট, স্ট্যাটিক ওয়েবসাইট আর সেলস পেজ। এই সেলস পেজ নিয়ে আমি কথা বলছিলাম। আর স্ট্যাটিক ওয়েবসাইট সম্পর্কে বলেছি কয়েকটা পেজ আছে, কন্টাক্ট পেজ আছে এবং আমার অ্যাবাউট পেজ আছে, গ্যালারি পেজ আছে, হোম পেজ আছে, ইভেন্ট পেজ আছে। এগুলো দিয়ে কয়েকটা পেজের একটা ওয়েবসাইট বানানো হচ্ছে, সেটাকে বলা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। তাহলে আমরা ওয়েব প্রোগ্রামিং এর তিনটা অংশের একটা অংশ সম্পর্কে কিছুটা জানলাম। এরপরে যাচ্ছি কি ডাইনামিক ওয়েবসাইটে। আমি একটু এখানে লিখি, ডাইনামিক ওয়েবসাইট বলার আগে আমি আমাদের এই ওয়েব সার্ভার সম্পর্কে কিছুটা কথা বলবো, ডেটাবেস সার্ভার সম্পর্কে কিছুটা কথা বলবো। আমরা HTML CSS কিছুটা দেখেছি, এদেরকে ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে বা মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়। ফ্রন্ট এন্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে, যার কাজ কি ওয়েবসাইটের কাঠামো তৈরি করা, কন্টেন্ট দেওয়া এবং CSS কি ফার্নিশ করা, ডিজাইনটা সুন্দর করা হচ্ছে এর কাজ। তো এই HTML আর CSS সম্পর্কে কিছুটা আলোচনা হয়েছে। আর ক্লায়েন্ট এন্ডে প্রোগ্রামিং এর জন্য একটা ল্যাঙ্গুয়েজ আছে যার নাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এবং এটাকে আমরা কি বলে থাকি ক্লায়েন্ট এন্ড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ভেরি পাওয়ারফুল, অনেক বেশি পাওয়ারফুল একটা ল্যাঙ্গুয়েজের নাম কি জাভাস্ক্রিপ্ট। সাইজে সবচেয়ে ছোট ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে একটা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে সবচেয়ে ছোট কে জাভাস্ক্রিপ্ট। এটা ব্রাউজারের মেমোরিতে এর সার্ভারটা আছে। চিন্তা করেন একটা ব্রাউজার 2.2 মেগাবাইট, আর সবচেয়ে বড় ব্রাউজার নাম কি মোজিলা, 2.2 মেগাবাইট। ওর ভেতরে কি আছে HTML আছে, CSS আছে, ব্রাউজার নিজে আছে, অনেকগুলো অ্যাডন আছে, তার সাথে কি আছে জাভাস্ক্রিপ্ট আছে। কতটুকু, তাই না? অনেক ছোট। PHP যদি বলে আমি 143 মেগাবাইট, ডটনেট যদি বলা হয় যে আমার একটা ডটনেট এর সার্ভার লাগবে আমার মেশিনে, দুইটা ডিভিডি লাগবে, তাই না? ভিজুয়াল স্টুডিও ইনস্টল করতে কি ডিভিডি দুটো লাগে না? আর জাভার জন্য জাভা ডেভেলপমেন্ট কিট জেডিকে ইনস্টল করতে হয়। জাভা ডেভেলপমেন্ট কিট অনেক বড় জায়গা নেয়, বুঝা যাচ্ছে? সো ল্যাঙ্গুয়েজ গুলো অনেক বড়, বাট এই ল্যাঙ্গুয়েজটা খুবই ছোট এবং এমন কিছু নেই যে সে করতে পারে না। শুধু কি ডেটাবেসেই ডেটা স্টোর করতে পারে না, যদি পারতো তাহলে আর কোনো সার্ভার ল্যাঙ্গুয়েজে খাওয়াই ছিল না। তার জন্য কি লাগবে? সার্ভার ল্যাঙ্গুয়েজই তো লাগবে। হ্যাঁ, ডেটাবেস পর্যন্ত যদি সে যেতে পারতো তাহলে সার্ভার ল্যাঙ্গুয়েজের কনসেপ্টই কি থাকতো না। তখন কি হতো? লেস সিকিউর হয়ে যেত। তখন শুধু সিকিউরিটির জন্য সার্ভার ল্যাঙ্গুয়েজ ইউজ হতো। জাভাস্ক্রিপ্টের মূল ডিসঅ্যাডভান্টেজ কি? যেহেতু এটা ক্লায়েন্ট এন্ডে আছে, সবকিছু দেখা যায়, সেটা সিকিউর না। সিকিউর না বলেই সে একটু পিছিয়ে আছে, বাট ক্লায়েন্ট এন্ডে যা যা করা দরকার বা যা কিছু করা হয় এখন ইদানিং কালে প্রোগ্রামিং ওরিয়েন্টেড সবকিছু করা হচ্ছে কার মাধ্যমে? জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। এবং জাভাস্ক্রিপ্ট এবং সার্ভার এন্ড প্রোগ্রামিং মিলিয়ে একটা ফ্রেমওয়ার্ক অলরেডি নিয়ে আসছে কি নোড.জেএস, যেটা অনেক বেশি পাওয়ারফুল আর কি, যাকে বলা হচ্ছে সার্ভার স্ক্রিপ্টিং। ক্লায়েন্ট এবং সার্ভার মিলিয়ে সার্ভার স্ক্রিপ্টিং হচ্ছে জাভাস্ক্রিপ্টেরই কি জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ এবং পিএইচপি ল্যাঙ্গুয়েজ মিলিয়ে ওর সঙ্গে একটা ইন্টিগ্রেটেড সার্ভার তারা তৈরি করেছে বা ল্যাঙ্গুয়েজ তৈরি করেছে, যাকে বলা হচ্ছে কি নোড.জেএস। আচ্ছা, এদিকে পরে আসি, বাট আমরা ফ্রন্ট এন্ডের যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এটা দিয়ে কিন্তু আমরা স্ট্যাটিক ওয়েব ডেভেলপমেন্টে যেতে পারি। একটি স্ট্যাটিক ওয়েব ডেভেলপমেন্টের জন্য কয়েকটা পেজের ওয়েবসাইট বানানোর জন্য HTML, CSS, জাভাস্ক্রিপ্টের চাইতে বেশি কিছু জানা দরকার নেই, ঠিক আছে? বাট যদি আমি ডাইনামিক ওয়েবসাইট বানাতে চাই, আমার একটা সার্ভার ল্যাঙ্গুয়েজ লাগবে, আমার একটা ডেটাবেস সার্ভার লাগবে। ডাইনামিক ওয়েবসাইট বলতে বোঝায় যেখানে ইনফরমেশন গুলো স্টোর করা যাবে এবং স্টোর ডাটা গুলোকে ফ্রন্ট এন্ডে ডিসপ্লেও করা যাবে। আবার বলছি ডাইনামিক ওয়েবসাইটের কনসেপ্ট হচ্ছে এরকম, ডাইনামিক ওয়েবসাইটে ডাটা স্টোর করা যাবে এবং স্টোর ডাটা গুলো ফ্রন্ট এন্ডে ডিসপ্লে হবে, যে কোনো সময় চেঞ্জ করা যাবে।
বা সহজ কথায় বলা যায় সাইটের ইনফরমেশন গুলো কোড লেভেল চেঞ্জ ছাড়াই যে কোনো সময় যেন আপডেট করা যায়, সেই অ্যাপ্লিকেশন বা ওয়েব বেসড অ্যাপ্লিকেশন গুলোকে ডাইনামিক ওয়েবসাইট বলা হয়ে থাকে। এখন ডাটা ধরে রাখার জন্য কোন একটা পাত্র তো লাগবে আমার, তাই না? কোনো কিছু রাখার জন্য কি একটা কিছু প্রয়োজন পড়ে। সো ডাটা বা ইনফরমেশন যদি আমাকে স্টোর করতে হয় তাহলে আমার লাগবে কি, ডেটাবেস। That's right. Linux বলবো দেখা যাক। এটাও ওই ডট ডট আর কি। হ্যাঁ ঠিক আছে, দেখি আলোচনা করা দেখি। লিনাক্সটা ভালোভাবে শেখার জন্য কি করতে হবে? যেসব জায়গায় লিনাক্সে সবই হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটর নাইলে নেটওয়ার্ক। বাট আমার তো ওএসটা শেখা দরকার। আমার ডেভেলপার হিসেবে কাজ করতে হবে। আমি এটা কিভাবে শিখবো? অনলাইন থেকে শেখা কঠিন। আর তো ফাইল সিস্টেমগুলো বুঝি না। কেন অনলাইন থেকে শেখা কঠিন হবে কেন? অনলাইনই একমাত্র ওয়ে শেখার জন্য। আপনি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ লিনাক্স না শিখতে চান বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের লিনাক্স আসলে আমাদের দরকার নেই, লাইক আপনি লিনাক্স ওয়ে শিখতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার ওয়েবের এটাই আমার মনে হয় সবচেয়ে ভালো। লিঙ্কটাতে যান, খান একাডেমিতে যান, প্রচুর ভিডিও টিউটোরিয়াল আছে, দেখে দেখে একটা করে ধরেন, বেসিক লেভেল থেকে শুরু করেন, ওখানে কিছু পয়সা খরচ করেন। অনেকে লিঙ্কটাতে গেলে দেখা যাচ্ছে যে 2-3টা দেখতে দেবে, পরেরগুলো আবার দেখতে দেবে না, একটু পয়সা খরচ করতে হবে। মার্কেটেও পাওয়া যায় বাংলা, তাই না? আচ্ছা, সিডি পাওয়া যায়। আচ্ছা, আমি বলছিলাম হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট সম্পর্কে, তাই না? ডাইনামিক ওয়েব ডেভেলপমেন্ট। ডাইনামিক ওয়েব ডেভেলপমেন্টের জন্য আমি বলছিলাম যে সবচেয়ে জরুরি হচ্ছে ডাটা স্টোর, ইনফরমেশন গুলো স্টোর করে রাখা। ডাইনামিক কেন বলছি? ডাটাগুলো যেন চেঞ্জ করা যায়। রানিং ভিডিও রানিং, হ্যাঁ। তো ডাটাগুলো যাতে আমি স্টোর করতে পারি, এই জন্য এটাকে আমরা কি বলছিলাম, ডাইনামিক ওয়েবসাইট। বা ডাইনামিক ওয়েবসাইট এর ডাটা ডাইনামিক হতে হবে। সহজ কথা যে আমাদের ডাটাগুলো কি হতে হবে, ডাইনামিক হতে হবে। ডাটাগুলো এডিটেবল হতে হবে, চেঞ্জেবল হতে হবে। লাইক আমি যখনই নিউজ পোর্টাল গুলোতে যাচ্ছি প্রতিনিয়ত 2 ঘন্টা বা 1 ঘন্টা পর পর আমি যদি যাই, আমার হেডলাইন চেঞ্জ হয়ে যাচ্ছে। এগুলো কি ওই রিপোর্টাররা কি কোড লিখছে? রিপোর্টাররা কোড লিখছে না, তাদেরকে এমন একটা সিস্টেম দেওয়া হয়েছে যেখান থেকে সে সরাসরি ওই হেডলাইন গুলো বসিয়ে দিচ্ছে অথবা নিউজ গুলো দিয়ে দিচ্ছে, পাবলিশার পাবলিশ করে দিচ্ছে। তো ওই যে ইনফরমেশন গুলো কোন একটা মাধ্যম হয়ে ডেটাবেস পর্যন্ত পৌঁছানো, ডেটাবেস বলতে যেখানে ইনফরমেশন গুলো অর্গানাইজ ভাবে স্টোর হবে। আমি খাতাতে লিখে তো আমি সফটওয়্যারের সঙ্গে এটাকে লিংক করতে পারি না, পারি? আমি ওয়ার্ড ফাইলে লিখে লিংক করতে পারি, যে আমি ওয়ার্ড ফাইলে লিখলাম অথবা এক্সেল এ লিখলাম, আমি সফটওয়্যারের সঙ্গে লিংক করে দিলাম, সেখান থেকে ডাটাগুলো রিড করে নিল, পারবে? পারবে না। এমন একটা সিস্টেম বা সার্ভার লাগবে যেখানে ইনফরমেশন গুলো অর্গানাইজ ভাবে স্টোর হবে এবং ওই স্টোরড ইনফরমেশন গুলো ল্যাঙ্গুয়েজের সাথে কাজ করে ডাটা অপারেশন করতে পারবে। সেটাকে আমরা কি বলছিলাম, ডাইনামিক ওয়েবসাইট। তো ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়? কোন একটা ল্যাঙ্গুয়েজের সাথে ডেটাবেসের কাজ করতে হবে, ডেটাবেস যেন ওই ল্যাঙ্গুয়েজের সঙ্গে কোঅপারেট করতে পারে। আর উল্টো কথায় বলতে গেলে ল্যাঙ্গুয়েজটার সাথে যেন ডেটাবেস কোঅপারেট করতে পারে, তাকে কি বলবো, ভাইস ভার্সাতে একজনকে আমি ল্যাঙ্গুয়েজ বলবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা সার্ভার ল্যাঙ্গুয়েজ, আরেকজনকে আমি কি বলবো, ডেটাবেস সার্ভার, তাই না? সো এই MySQL, Oracle, Postgre আর MS SQL এই চারটা হচ্ছে PHP এর জন্য ডেটাবেস সার্ভার হিসেবে কাজ করতে পারে। সবচেয়ে বেশি ইউজ হয় MySQL, বলতে পারেন 99% এরিয়াতেই MySQL ইউজ হচ্ছে। এর মূল কারণ হচ্ছে এটা লাইট ওয়েট, ভেরি ফাস্ট, সবচেয়ে ছোট সার্ভার, ডেটাবেস সার্ভারগুলোর মধ্যে সবচেয়ে ছোট, অনেক বড় সাইজ করা সম্ভব। এটা বলতে পারেন ওই যে প্লাস্টিকের থলির মতো, প্লাস্টিকের যে থলি আছে ওর মধ্যে যত ডাটা রাখবেন আস্তে আস্তে সে বড় হতে থাকবে এবং ডাটাগুলোকেও সে জমা রাখতে পারবে।
এবং ল্যাঙ্গুয়েজের সাথে কানেক্টিভিটি বা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করার ক্ষমতা, যে কোনো ল্যাঙ্গুয়েজের সঙ্গে সে খুব সহজেই কাজ করতে পারে, কানেক্ট হতে পারে, ডাটা ফ্লো করতে পারে, ডাটা রিসিভ করতে পারে। এটা হচ্ছে অনেক বড় অ্যাডভান্টেজ। যদি আমি বলি যে ওখানে পার্সেন্টেজ লিখেছি, ওয়েব ডেভেলপমেন্টে পিএসপি দখল করে আছে প্রায় 82% মার্কেট, বাট মাইস্কুয়েল দখল করে আছে 99% মার্কেট। যখনই কোনো ওয়েব বেসড অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট বা ডাইনামিক ওয়েবসাইট ডেভেলপ হচ্ছে, সেখানেই কি মাইস্কুয়েল। মাইস্কুয়েল কি, মাইস্কুয়েল অলমোস্ট পিএসপি এর ক্ষেত্রে 100%, ASP.NET এর C# এর সাথেও মাইস্কুয়েল ওয়েবের জন্য, আবার জাভার সাথেও কি মাইস্কুয়েল, যখন জাভা কাজ করছে ওয়েবের জন্য। বাট জাভা যখন ডেস্কটপে কাজ করে, ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপ হয় জাভা দিয়ে, তখন ইউজ হয় কি ওরাকল। .NET C# যখন ডেস্কটপে কাজ করে, তখন ইউজ হয় কি SQL সার্ভার অথবা মাইস্কুয়েল। বিষয়টা বোঝা যাচ্ছে? সো তাদের জন্য আলাদা আলাদা এরিয়া আছে, বাট ওয়েবের জন্য যখন আসি তখন ডিরেক্ট কি মাইস্কুয়েল। খুব কম কেসে দেখা যায় যে পোস্টগ্রি ইউজ হচ্ছে এখন। মিডল ইস্ট এবং ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে কিছু কিছু জায়গাতে আমরা মাইস্কুয়েল এর সাথে কম্পিটিটর হিসেবে ওরা এমএস পোস্টগ্রি কে দেখা যাচ্ছে যে পোস্টগ্রি সার্ভারটা পোস্টগ্রি ডেটাবেস সার্ভারটা ইউজ হচ্ছে। এটা মাইস্কুয়েল এর কিছুটা কাছাকাছি, এবং এটাও RDBMS রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ফলো করে। হ্যাঁ, পোস্টগ্রি। তো পোস্টগ্রিটাও মাইস্কুয়েল এর মতই আর কি। সো কিছুটা মার্কেট এখন কথা যদি অনেক আগে এসেছে, বাট পুরো মার্কেট দখল করে বসে আছে কি মাইস্কুয়েল। আর ভেরি লাইটওয়েট এবং ভেরি ফাস্ট। এর কাজ কি, ডাটা গুলোকে অর্গানাইজ ভাবে স্টোর করে, এবং ডাটা অপারেশন যেটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে খুব সহজে করা যায়। এটা এখনো লিস্টের মধ্যে আসতে পারে। বাট বলা হচ্ছে যে পিএসপির সাথে ওরাকল এমএস এসকিউএল তাহলে কখন ইউজ হয়। এটা নিয়ে আমাদের পরে আলোচনা আসবে, যখন আমি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো। আমাদের তিনটে পার্ট না, স্ট্যাটিক ওয়েব ডেভেলপমেন্ট, ডাইনামিক ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে আসার আগে আমি ডাইনামিক ওয়েবসাইট নিয়ে বলছিলাম যে যেখানে ডাটাগুলো প্রতিনিয়ত চেঞ্জ করার ব্যবস্থা থাকতে হবে সফটওয়্যারে। প্রতিনিয়ত বলতে আমি যখন ইচ্ছে করবো তখন। বলো সবাই করে। আমি পরিবর্তন বলতে কি, ইনফরমেশন গুলো চেঞ্জ। আমি ফেসবুক ইউজ করছি, আমি ফেসবুকে আমি নিজে পোস্ট দিতে পারি, ডেভেলপারকে দিয়ে তো করতে হচ্ছে না, হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে লজিক্যাল ইনফরমেশন গুলো বা লজিস্টিক বিষয়গুলো এমন ভাবে ইমপ্লিমেন্ট করা থাকবে যেটা এন্ড ইউজাররা খুব সহজেই ইউজ করতে পারবে। কোন একটা সফটওয়্যার আপনি বানিয়ে দিচ্ছেন, ওই সফটওয়্যার ইউজ যদি আপনাকে শিখিয়ে দেওয়া হয়, বা সফটওয়্যার ইউজ যদি আপনি নিজে করতে পারেন, ওই সফটওয়্যার ইউজ করছেন আপনি এমন একটা জায়গা থেকে ইনফরমেশন দিচ্ছেন যে ইনফরমেশন গুলো সরাসরি সাইটের ফ্রন্ট এন্ডে এসে ডিসপ্লে হচ্ছে। লাইক আমরা তো একটা পার্ট দেখতে পাই, কোনো একটা ডাইনামিক ওয়েবসাইটে হাফ অফ পোরশন বা 40-45% আমরা দেখতে পাই। এই যে আমরা নিউজ পোর্টাল গুলো দেখি, নিউজ পোর্টালের ফ্রন্ট এন্ডের চাইতে ব্যাক এন্ডে বেশি কাজ হয়। কেউ যদি বলে যে ফ্রন্ট এন্ডই কাজ, এতটুকু কাজ, সে কিন্তু ধরা খেয়ে যাবে। বাট ওই টোটাল বিষয়টাকে ম্যানেজ করার জন্য একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল লাগবে। অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে প্রচুর কাজ করতে হয়, যেটাও কি ওই আমাদের ডেভেলপমেন্টেরই অংশ। ওটাও কিন্তু ওয়েবসাইটই আমি বানাচ্ছি বা ডাইনামিক ওয়েবসাইটেরই একটা অংশ তৈরি করছি, যে অংশটা ইউজার হচ্ছে কারা, সাইট ওনার বা তার এমপ্লয়ার। আপনারা দেখবেন যে আমরা যখন কোনো ওয়েবসাইট ডেভেলপ করতে যাচ্ছি, যখন ডাইনামিক ওয়েবসাইট ডেভেলপমেন্টে যাবে একটা প্যানেল থাকবে অ্যাডমিন প্যানেল, আর একটা প্যানেল থাকবে কি ওয়েবসাইট কন্টেন্ট প্যানেল। যে আমি ডাইনামিক ওয়েবসাইটে যখন যাচ্ছি, আমার অ্যাডমিন প্যানেলের মাধ্যমে আমি আমার যে কোনো ইনফরমেশন চেঞ্জ করে দিতে পারি। লাইক আমি হোম পেজের কন্টেন্ট চেঞ্জ করব, স্লাইডারের ইমেজ গুলো চেঞ্জ করব, শুধু আমি ব্রাউজ করে ইমেজ গুলো দিয়ে দিব, আগের ইমেজ গুলো রিমুভ করে দিব, তাই না? আমি সেটা আমি নিজেই করছি, বাট ওই অংশটুকু কি আমার সাইট হলে আপনি দেখতে পাবেন। আমরা কি ফেসবুক, জিমেল বা প্রথম আলো, মানবজমিন, এদের কি অ্যাডমিন প্যানেল দেখতে পাই? এটা কারা ইউজ করছে? সাইট ওনাররা। বুঝা যাচ্ছে? লাইক বিআইটিএম এর যে পোরশনটা আপনারা দেখছেন, ওই অংশটা হয়তো আমরা দেখছি না। আমরা দেখছি কি অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে কতজন এই কোর্সে অ্যাপ্লাই করলো, তাদের সিভি গুলো কোথায় গেল,
তাদের সর্টিং করা থেকে শুরু করে কাদের ডাকতে হবে, কাদের প্রায়োরিটি দিতে হবে, সবকিছু ওখানেই ম্যানেজ করা আছে। আমরা সেটা খুব সহজে ওখান থেকে সর্ট করে নিয়ে আমরা সিস্টেমের মাধ্যমে আপনাদের মেসেজ দিয়ে দিতে পারছি, ইমেল দিয়ে দিতে পারছি। আলাদা করে ওইটা কিন্তু এক্সেল এ নিয়ে শাফল করে কোনো কিছু করতে হচ্ছে না, ওই অ্যাপ্লিকেশন থেকে সবকিছু করা সম্ভব হচ্ছে, বা সাইট থেকে সবকিছু করা সম্ভব হচ্ছে। একটা জিনিস আমি কিন্তু এর মধ্যেই উল্লেখ করে ফেলেছি, বারবার ওই প্যানেলটাকে অ্যাপ্লিকেশন বলছি, সাইট বলছি না। খেয়াল করেছেন? অ্যাপ্লিকেশন বলার কারণ হচ্ছে ওটা সবার জন্য উন্মুক্ত না, সবাই তার ইউজার না। সো ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ওই বিষয়টা এখানে চলে আসছে যে অ্যাপ্লিকেশন ঠিক তাই যার ইউজার হচ্ছে টার্গেটেড অডিয়েন্স, নির্দিষ্ট কিছু অডিয়েন্স যারা ওই সাইটটাকে ইউজ করবে। লাইক ব্যাংকিং সফটওয়্যারটা, ওইটা ওয়েবসাইটে ওয়েবেই চলছে, বাট ইউজ করছে কারা? ব্যাংকের এমপ্লয়িরা, ওইটাকে আমরা অ্যাপ্লিকেশন বলবো। কর্পোরেট হাউসের কোন একটা সফটওয়্যার যেটা ইন্টারনেটের মাধ্যমে বা ইন্টারনেটে ইউজ হচ্ছে, যেটা ইউজার আমরা না, ইউজার কারা? কর্পোরেটের এমপ্লয়িরা, সেটাকে আমরা কি বলছি? অ্যাপ্লিকেশন। সো ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট আর অ্যাপ্লিকেশনের মধ্যে কিছুটা পার্থক্য বোঝা যাচ্ছে। ইউজার সেন্সে বা ইউজ করার এন্ড থেকে পার্থক্য আছে, বাট ডেভেলপমেন্ট এন্ড থেকে কোনো পার্থক্যই নেই। আমি যদি ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখি, ডাইনামিক ওয়েবসাইট ডেভেলপমেন্ট, আমি ওয়েব অ্যাপ্লিকেশনও ডেভেলপ করতে পারবো। আমি যদি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে শিখি, আমি ডাইনামিক ওয়েবসাইটও তৈরি করতে পারবো। কারণ ওখানে কি ইউজ হবে? কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ গুলো অবশ্যই একটা সার্ভার ল্যাঙ্গুয়েজ আর একটা কি ডেটাবেস সার্ভার। সো ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য যেটা করা হয় যে অ্যাপ্লিকেশন গুলো সিকিউর হয়, ওয়েবসাইটের তুলনায় অ্যাপ্লিকেশন গুলো অনেক বেশি সিকিউর করতে হয়। সো এই যে জায়গাটা, এই যে পার্সেন্টেজটা দেখা যাচ্ছে, এটা কিন্তু ডাইনামিক ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনের উপরে পার্সেন্টেজ। স্ট্যাটিক ওয়েব আমি যদি বলি যে 10 বিলিয়ন ডোমেইনস আছে, ঠিক আছে? 10 বিলিয়ন ডোমেইন আছে, এখন পর্যন্ত ক্রিয়েট হয়েছে কি 10 বিলিয়ন ডোমেইন। এর মধ্যে ওয়েবসাইট আছে 3 বিলিয়ন অ্যাক্টিভ ওয়েবসাইট, মানে ওয়েবসাইট আছে যার কি পেজেস আছে। এর 30% অলমোস্ট কি 1 বিলিয়ন আছে কি স্ট্যাটিক ওয়েব। এর 30% কি 1 বিলিয়ন আছে স্ট্যাটিক ওয়েব, সেলস পেজ বা স্ট্যাটিক ওয়েবসাইট। আর 2 বিলিয়ন আছে কি ডাইনামিক ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন। এই ডাইনামিক ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের মধ্যে 90%, তার মানে 1.8 বিলিয়ন আছে ডাইনামিক ওয়েবসাইট আর 0.2 বিলিয়ন আছে অ্যাপ্লিকেশন। আপনাদের জানতে পারলাম যে স্ট্যাটিক ওয়েবসাইট HTML CSS আর জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি হয়, আর ডাইনামিক কি দিয়ে তৈরি হয়? ডাইনামিক HTML CSS জাভাস্ক্রিপ্ট ফ্রন্ট এন্ডের জন্য সার্ভার একটা ল্যাঙ্গুয়েজ লাগবে। সার্ভার ল্যাঙ্গুয়েজ হতে পারে PHP, C#, জাভা, পাওয়ার, প্যাসকেল, পাইথন। আর মিনিমাম একটা ডেটাবেস সার্ভার MySQL, MS SQL, Oracle অথবা কি Postgres। তুমি যখন ডাইনামিক ওয়েবসাইট বানাবো, আমার কি দরকার? মিনিমাম একটা ডেটাবেস সার্ভার আর একটা সার্ভার ল্যাঙ্গুয়েজ, আর অবশ্যই কি ক্লায়েন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ তো লাগছে, ঠিক আছে? তো ডাইনামিক ওয়েবসাইট কি ক্লিয়ার হয়েছে যে যারা অ্যাক্সেস সবাই পাচ্ছে? এক্সাম্পল কি 1.8 বিলিয়ন সাইট আছে যেগুলোকে বলা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এর মধ্যে সবার উপরে কি আছে? ফেসবুক। 2 নম্বরে কি আছে? গুগল। 3 নম্বরে ইউটিউব, হ্যাঁ, alexa.com। alexa.com এ গেলেই আপনারা দেখতে পাবেন লিস্টটা, যে টপ 500 ওয়েবসাইট লিস্ট। অবশ্যই কি ফাংশনালিটির দিক থেকে আমি কিন্তু বলবো না, ফেসবুকের চাইতে অনেক ভালো ফাংশনালিটি ওয়েবসাইট আছে, বাট ফেসবুকের ইউজার বেশি, এই জন্যই বলছি সে টপ র্যাঙ্ক ওয়েবসাইট। যার ট্রাফিক সবচেয়ে বেশি, যার ইউজার সবচেয়ে বেশি, সেটাকেই ভালো প্রোডাক্ট বলা হয়। প্রোডাক্টের মান যাই হোক না কেন, লাইক প্রাণ, ইউজ বেশি, ভালো প্রোডাক্ট, তাই না? প্রতিকা খান না
হার্ট মোল্ড পাওয়া যায় ওর মধ্যে। এমন কিছু নাই যে প্রাণের নাই, আছে এমন কিছু পেয়েছেন যে প্রাণের নাই, শাড়ি লুঙ্গি ছাড়া। এখন সেটাও হয়তো হয়ে যাবে। ওষুধপত্র বানানোর চেষ্টা করছে। মার্কেটিং এক্সিকিউটিভ বলছে বলেন তাহলে, এটা আমি অনেক আগে থেকেই জানি। কি করছে স্যার? ওনার কাছ থেকে শুনে। যাই হোক, প্রোডাক্ট কোয়ালিটি যাই হোক, মার্কেটিং যা বেশি, ইউজার যা বেশি, সেটাকেই ভালো প্রোডাক্ট ধরা হয়। আমার সার্ভিস যেমনই হোক, আমার যদি ইউজার বেশি থাকে, আমি র্যাঙ্কিং যখন করব, ইউজারের দিক থেকে কিন্তু আমি র্যাঙ্কিং করব। আমরা স্যার ফেসবুক আর গুগল কা ম্যাথমেটিক্যাল বলবো না। না, ওটা ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট। বলছিলাম যে ইউজারের দিক থেকে, ওই ইউজারের দিক থেকে এরা সবার চাইতে অনেক অনেক দূর এগিয়ে আছে। হ্যাঁ, বিলিয়নস অফ ইউজার প্রতিদিন আসছে ফেসবুকে, যার রেজিস্টার্ড ইউজারের সংখ্যা 130 crore। 130 crore রেজিস্টার্ড ইউজার, এর মধ্যে 38% ইনঅ্যাক্টিভ, 62% অ্যাক্টিভ ইউজার। ফেসবুকে ইনঅ্যাক্টিভ ধরা হয় ওই সেন্স থেকে, কেউ যদি 1 মাসের বেশি লগ ইন না করে তাকে ইনঅ্যাক্টিভ ইউজার ধরা হয়। ডেফিনেটলি এখানে ফেক অ্যাকাউন্ট প্রচুর আছে। আপনাদেরই একজনেরই 2, 4টা, 5টা, 7টা করে অ্যাকাউন্ট আছে, কারণ মানা নাই, তাই না? অ্যাকাউন্ট করতে তো নিষেধ নাই, আছেই তো না? আচ্ছা, অবশ্যই আছে। প্রচারপত্র বিলি করা হচ্ছে, জাতিসংঘের একটা ক্যাম্পেইন চলছে, আমাদের কোন একটা প্রোডাক্ট আছে ওখানে, আপনারা সবাই ভোট দিয়ে দেবেন মনে হয়। হ্যাঁ, বলবো, সবই বলবো। এই আমাকে দেবো, আমাকে একটা দেন। হ্যাঁ, আমি পারলে 10টা দিব। যদি একাধিক দেওয়া যায়, চেষ্টা করেন না, আমাদের দেশের প্রোডাক্ট। হ্যাঁ, সমস্যা নাই তো। তাই না? আমার মনে হয় আমাদের এখান থেকে চেষ্টা করলে কিছুটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশ ফার্স্ট, কাজে লাগাবে। হ্যাঁ, কালকে দিলে তো হয়ে যেত অনেকগুলো একসাথে। আমাদের শেখাতে হতো তো। এটা একটু পড়ে দেখেন বিষয়টা কি। ন্যাশনাল পোর্টাল, টিচার্স পোর্টাল, মোবাইল বেসড মেডিকেল, আচ্ছা 3 ক্যাটাগরি 3, 4, 10, A2I প্রাইম মিনিস্টার অফিস, A2I সিনাসিস লাইকে। দেখেন না, যদি চেষ্টা করে পারা যায়, তাই না? সিনাসিস লাইকে এখানেই তো, এই বিল্ডিং এই। তাই নাকি? এটা তো অনেক আগে থেকে ক্যাম্পেইন করতে হতো। হ্যাঁ, আমাদের কাছে প্রচারপত্র আসলে অনেক পরে। দেন সময় আছে, ভোট দিয়ে দেন। আজকে ফেসবুকে বসবেন না সবাই, এখানে বসবেন। পারবেন? সমস্যা নেই, মেরে দেন।
আচ্ছা, আমরা সম্ভবত পড়েছি সবাই, তাই না? আমরা পড়েছি। আমরা বলছিলাম হচ্ছে সার্ভার সম্পর্কে, ওয়েব সার্ভার সম্পর্কে, বা সার্ভার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, ডেটাবেস সার্ভার সম্পর্কে এতটুকু জেনেছি এবং কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি যে কিভাবে কি হচ্ছে আর কি। তো ডাইনামিক ওয়েবসাইটের সংখ্যা কত? 1.8 বিলিয়ন, আর 0.2 বিলিয়ন হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের সংখ্যা কম হওয়াটাই কি স্বাভাবিক। তো যেহেতু এটা নির্দিষ্ট বা টার্গেটেড অডিয়েন্সকে টার্গেট করা হয় এবং তাদের জন্য বানানো হয় বা সফটওয়্যারের মতো করে তৈরি করা হয়, এই জন্য এটাকে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বলছি। আর ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে যেটা দেখা যায় যে যদিও আমরা এখানে কয়েকটা ল্যাঙ্গুয়েজ লিখেছি, বাট এর মধ্যে এই পাওয়ার, প্যাসকেল, পাইথন এদেরকে বলা হচ্ছে 1%, এদের ইউজ খুবই কম। পাইথন অ্যাকচুয়ালি সফটওয়্যার প্রোগ্রামিং এর জন্য ইউজ করা হয়ে থাকে, কিছুদিন পরে হয়তো এর ইউজটা বাড়বে, কারণ হচ্ছে আমরা ক্লাউড কম্পিউটিং সম্পর্কে শুনছি, তাই না? ক্লাউড শুনছি না, ক্লাউড সার্ভার, ক্লাউড কম্পিউটিং। হ্যাঁ, তো ক্লাউড কম্পিউটিং এর জন্য এই ল্যাঙ্গুয়েজটা আস্তে আস্তে করে উঠে আসে। তো পাইথনকে আপনারা কিছুদিনের মধ্যে উপরের দিকে দেখতে পাবেন। একসময় সি শার্প এবং জাভা ভালো মার্কেট ছিল ওয়েবে, হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা ওয়েবসাইট বা ডাইনামিক ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে যখন শুরু হয় 1997 এ, প্রায় ডাইনামিক ওয়েবসাইটের যে কনসেপ্টটা শুরু হয় সি শার্পের মাধ্যমে। একটু পরে বলি, এখান থেকে একটু শেষ করে আমাকে একটু পরে মনে করে দেবেন ক্লাউড বিষয়টা কি। আচ্ছা, এখানে যখন আসছিলাম যে একটা সময় মার্কেট দখল করেছিল সি শার্প এবং জাভা 1997 থেকে 2004। এই সময় খুব ভালো অবস্থায় ছিল কি ডটনেট প্ল্যাটফর্মের সি শার্প, এবং তখন জাভারও ভালোই ইউজ হতো। ওই সময় যে পিএসপি ছিল নতুন, পিএসপি 2001 থেকে মার্কেটে আসার পর ছোট ছোট করে বা আস্তে আস্তে করে মার্কেট দখল করা শুরু করে, আর 2004 এর পর থেকে বুমিং অবস্থায় চলে যায়, যখন সকল পপুলার সাইট গুলো কনভার্ট হতে থাকে কোথায়? পিএসপি তে। এর আগে তৈরি হয়েছিল মানে অলমোস্ট সবগুলো ওয়েবসাইট, লাইক অ্যামাজন থেকে শুরু করে অ্যামাজন, ইবে, রাইট, এছাড়া ছিল কি লাইক গুগল, ফেসবুক তো মাত্র শুরু হয়েছে পিএসপি দিয়ে, কিন্তু ফেসবুকের শুরু কিন্তু পিএসপি দিয়েই। আমাদের দেশে যদি সাইটের কথা বলি বা বড় বড় ওয়েবসাইটের কথা বলি, সবই ছিল কি ডটনেট এর। বাট 2004 এর পর থেকে সবাই এটাকে চেঞ্জ করতে থাকে এবং চেঞ্জ করে ওটা চলে যায় তারা পিএসপি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, যদিও এখনো বলা হয় যে পিএসপি দিয়ে বড় স্কেলে বা লার্জ স্কেলের প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্ভব না, প্রজেক্ট গুলোকে ম্যানেজ করা সম্ভব না, যেটা অ্যাকচুয়ালি যতটা সম্ভব ডটনেট বা জাভার ক্ষেত্রে, পিএসপি এর ক্ষেত্রে ঠিক অতটা সম্ভব না। বাট ফ্রেমওয়ার্ক আসার পর 2004 বা 5 এর সেশনে যখন নতুন করে ফ্রেমওয়ার্কের কনসেপ্ট আসলো পিএসপি তে, তখন থেকে কিন্তু বড় বড় প্রজেক্ট এবং লার্জ স্কেলের প্রজেক্টও পিএসপি দিয়ে করা শুরু হতো। লাইক আমি যদি বলি যে খালি চোখে ফেসবুকে খুব ছোট দেখা গেল, এটা অনেক হিউজ স্কেলের একটা প্রজেক্ট। যদি অ্যামাজনের কথা বলি, যত বড় বললে অ্যাকচুয়ালি বড় বলা যাবে সেটাও হয়তো বলতে পারবো না। অ্যামাজন এত বড় একটা সাইট, যেখানে প্রোডাক্ট আছে প্রায় 5 কোটি প্রোডাক্ট আছে ওখানে, হিউজ, এবং নাম্বার অফ ক্যাটাগরিজ, এমন কোনো ক্যাটাগরি নেই যে ক্যাটাগরি তার প্রোডাক্ট নেই। বোঝা যাচ্ছে? ব্রাঞ্চেস আছে, তার কান্ট্রি ওয়াইজ প্রোডাক্ট আছে, কান্ট্রি ওয়াইজ প্রোডাক্ট আছে, কান্ট্রি ওয়াইজ এজেন্ট আছে, ডেলিভারি সিস্টেম আছে। তো তারাও পরবর্তীতে কনভার্ট হয়ে চলে আসে কোথায়? পিএসপি তে, যেটা ম্যানেজ করা সম্ভব হচ্ছে। জাভাস্ক্রিপ্ট আপনি সম্ভবত ভুল করছেন জাভার সাথে। জাভা জাভাস্ক্রিপ্ট দুটো ডিফারেন্ট। এটা বোঝার উপায়টা খুব কঠিন। শুধু ক্লায়েন্ট এন্ড দেখে বোঝার উপায় নেই যে এটা কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা। বাট কিছু সফটওয়্যার আছে যা ইউজ করে, যেহেতু ওপেন সোর্স দুইটাই, জাভা বা পিএসপি দুজনই ওপেন সোর্স, দুজনের কোডই ডাউনলোড করা সম্ভব, তখন বোঝা সম্ভব যে এই সাইটটা কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে করা। পিএসপি দিয়ে করা না, জাভা দিয়ে করা। এক্সটেনশন অ্যাকচুয়ালি হাইড করা যায়, এবং এক্সটেনশন দেখে যদি আমরা ডিসিশন নেই, অনেক সময় ফাঁকিতে পড়ব। এক্সটেনশন .aspx .net এর
extension.java, java, extension.html or .php, এটা PHP। স্যার আমি অ্যাডভান্সের কথা বলতেছিলাম, কিছু অ্যাডভান্স আছে যেগুলো দিয়ে আপনার বোঝা যায় কোন সার্ভার ইউজ করা হয়েছে। সেটাই আর কি, টুলের মাধ্যমে, যেটা বললাম টুলের মাধ্যমে আপনি চেক করে দেখতে পারেন, যেহেতু দুজনেই কি জাভা বা পিএইচপি দুজনেই কি ওপেন সোর্স, তো সেক্ষেত্রে আপনি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারেন যে এটা কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে করা আর কি। ভেরি ফাস্ট, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ পারফরম্যান্সটা, ল্যাঙ্গুয়েজের যে পারফরম্যান্স এর অনেক বেশি ইজি, এক, আর দুই হচ্ছে ভেরি ফাস্ট। আমি সি শার্প দিয়ে কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা এক্সাম্পল যদি আমি এক্সিকিউট করি, তার তুলনায় হয়তো 1/3 টাইম লাগবে কার পিএইচপি। ডেভেলপমেন্ট টাইম বেশি লাগবে, ডেভেলপমেন্ট কস্টও বেশি। तो হুম, তো ফ্রেমওয়ার্ক তো অনেক মানে ভালো কাজ করা যায়, তাহলে আমরা কেমন র পিএইচপি তে পিএইচপি ডেপথে ঢোকা যায়, ফ্রেমওয়ার্কে একটা বাইন্ডিংস থাকে, আপনার অনেক কিছু পিএইচপি অনেক কিছু জানা দরকার নেই, যা করে রেখেছে তারা আপনি ইউজ করছেন। আপনি মনে করেন যে প্রেজেন্টেশন বানাচ্ছেন, কোন একটা সাইটে প্রেজেন্টেশনের কিছু এক্সাম্পল করে দেয়া, স্যাম্পল ইউজ করছেন, আর আপনি নিজে থেকে প্রেজেন্টেশন বানাচ্ছেন। যখন স্যাম্পল ইউজ করছেন, এর বিহাইন্ডে কি কাজ করেছে বা কে কাজ করেছে বা কিভাবে কাজ হয়েছে সেটা আপনি জানেন না, সুন্দর করে সেটা কাজ করা যাচ্ছে, ইজিলি কাজ করা যাচ্ছে, ভেরি ফাস্ট কাজ করা যাচ্ছে। আমরা স্যাম্পল করে রেখেছি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে, ওইটা ইউজ করে ডামি স্যাম্পল ইউজ করে ফেলতে পারি, বাট আমার যদি নিজেকে তৈরি করতে হয়, অনেক টুল সম্পর্কে জানতে হয় না, তখন কি ডেপথে আপনাকে যেতে হয়, হয়তো অত ভালো আপনি নাও করতে পারেন, বাট আপনি কিন্তু তার টোটাল ওই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে যে যে টুলগুলো দরকার আপনার সবকিছু সম্পর্কে একটা ভালো নলেজ না থাকলে আপনি ভালো একটা প্রেজেন্টেশন ফাইল তৈরি করতে পারবেন না। সো আনম্যানেজেবল কেন? র কোডিং এ কোনো স্ট্যান্ডার্ড ফলো করা হয় না, বড় প্রজেক্ট অ্যাটেন্ড করা কঠিন, যে প্রজেক্টে 2-4 জন বা 5-7 জন বা 10 জন কাজ করবে, এবং লং টাইম 6 মান্থ, 1 ইয়ার, 2 ইয়ার, 4 ইয়ার, 5 ইয়ার্স এ কাজ করবে, এই ধরনের প্রজেক্ট র করতে করা ভেরি ডিফিকাল্ট, কারণ এটা আনম্যানেজেবল হয়ে যায়। কোনো অ্যাকচুয়ালি প্যাটার্ন বলা যায়, হ্যাঁ, কোনো একটা প্যাটার্ন বা কোনো স্ট্যান্ডার্ড ফলো না করার কারণে ইচ্ছে মতো ডেভেলপারসরা কাজ করে, এই কারণে এটা বলা হয় যে কি র কোডিং এ কাজ করাটা ডিফিকাল্ট, বা র কোডিং এ লার্জ স্কেলের প্রজেক্ট করাটা ডিফিকাল্ট, ওটাকে ম্যানেজ করাটা অনেক বেশি ডিফিকাল্ট। ওকে, আর কোনো কোশ্চেন আছে? আমি আমার ফ্রেন্ড আছে যারা ডেভেলপার, মানে টেকনিক্যাল কাজ, তাদের ক্যারিয়ার তারা পিএইচডি ল্যাঙ্গুয়েজ আমি দেখতেছি তাদের যাওয়া তা কনভার্ট করে দেবো একটা থেকে আবার আবার এই কারণে যদি অ্যাক্টিভ করে তাহলে ডেভেলপাররা কি করতে পারে, হয়তো সেই ধরনের অফার তাদের হাতে আছে, আদারওয়াইজ এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। হতে পারে তাদের নিজস্ব ইচ্ছেও আছে, নিজের ইচ্ছা, কারণ হচ্ছে জাভা ডেভেলপারদের স্যালারি স্ট্রাকচার বিট হায়ার দেন পিএইচপি ডেভেলপার, এটা একটা রিজন হতে পারে। 2 নম্বর রিজন হতে পারে তাদের অপশন আছে, জাভাতে কাজ করার সুযোগ আছে। তাহলে যে একজন ডেভেলপার যে পিএইচডি তে কাজ তাহলে তার এই এটা থাকছে না, তাকে তেমন কিছু মানে বেগ পেতে হচ্ছে না, তার এই 4 বছরের এক্সপিরিয়েন্সে বলতে পারেন যে তার হয়তো অন্য একটা ল্যাঙ্গুয়েজে যখন সে যাবে তার সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে না, সে শুধু সিনট্যাক্স গুলো চেঞ্জ করছে, তার সবকিছুই আগের মতোই আছে, তার এক্সপিরিয়েন্সটাও কি আগের মতোই আছে, তার এক্সপিরিয়েন্স 4 বছরই ধরা হবে, কারণ সে ডেটা ফ্লো ডায়াগ্রাম থেকে শুরু করে ডাটা রিডান্ডেন্সি, ডেটাবেজের নরমালাইজেশন থেকে শুরু করে প্রজেক্টের এক্সপেরিয়েন্স সবকিছুই তার জানা আছে, শুধু চেঞ্জ কি প্রোগ্রামিং কোড সিনট্যাক্স। এরকম আছে একটা কোম্পানি, পুরো কোম্পানি সুইচ হয়ে যাচ্ছে ডটনেট থেকে পিএইচপি তে, তখন আপনি কি করবেন? ডটনেটে কাজ করছে একটা উইং, ছোট উইং, 10 জনের একটা কোম্পানি আছে, একটা উইং 2 জনকে রেখে দিচ্ছে ডটনেটের জন্য, আর 8 জন কি হয়ে যাচ্ছে, শিফট হয়ে যাচ্ছে পিএইচপি তে, অথবা কি বলা হচ্ছে যে 5 জন ট্রেনিং কর, 5 জন ওই 5 জনকে শেখাবে পিএইচপি, ডটনেট উঠে যাবে, কোম্পানি থাকছে না,
কোম্পানি ছিল কি টোটালি ডটনেটেড হয়ে যাচ্ছে কি টোটালি পিএসপি বেসড। কি করবে? কারণ কি তাদের হাতে এখন পিএসপি কাজ প্রচুর আসে। এরকম আছে অনেক কোম্পানি তিনটে উইং এ আছে, ডটনেট, জাভা, পিএসপি। যখন যে উইং এ কাজ বেশি আসে ওইদিকে ফ্লো বেশি, ওইদিকে প্রাধান্য বেশি। দেখা যায় যে ওইদিকে জাভা ডেভেলপাররা হয়তো পিএসপি তে কনভার্ট হচ্ছে, অথবা কি জাভার কাজ বেশি আছে, পিএসপি ডেভেলপাররা জাভাতে কনভার্ট হচ্ছে। তো এটা কি ভালো বুঝতে পারছেন কি? অ্যাকচুয়ালি কোন একটা ট্র্যাকে যদি 3-4 বছর হয়ে যায় সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ সুইচ না করে তাকে ফোকাস করা উচিত ওর ওর ওই ট্র্যাকেরই প্রজেক্ট ম্যানেজার পোস্টের দিকে ফোকাস করা। ঠিক আছে? কারণ একজন 5-6 বছরের বেশি কোডিং করতে পারে না, বা করলেও ডিফারেন্ট ধাতুর হতে হয় আর কি। যে তার ওই ভেতরেই কি কোডিং আছে, অলওয়েজ সে কোডিং করতেই পছন্দ করে। অনেকেই আছে, আমাদের সাথেই আছে, যে আমাদের সিনিয়র আমাদের টিম লিডার যিনি ছিলেন সে এখনো কোড করে, হ্যাঁ প্রজেক্ট ম্যানেজার হয়েও কিন্তু সে কোডিং করছে, কারণ তার ধাতুর মধ্যে কি আছে, কোডিং আছে। বাট আমরা 4 বছরের বেশি কোড করতে পারিনি। কারণ আপনি প্রতিদিন যাবেন, আপনি প্রবলেম সলিউশন দেবেন, আর রাতের ঘুমের ঘরের মধ্যেও কি ওই প্রবলেম নিয়ে চিন্তা করতে অনেকেই পারবে না। ঘাড়ের উপরে সে কি প্রজেক্ট ম্যানেজার দাঁড়িয়ে থাকবে, টিম লিডার দাঁড়িয়ে থাকবে, আর প্রজেক্ট ম্যানেজার বা টিম লিডারের ঘাড়ের উপর দাঁড়িয়ে থাকবে কে, কাস্টমার। এটা চলবে না। অনেকে কি স্ট্রিক্ট থাকতে চায় না, যে কোনো একটা জায়গায় কনজাস্টেড জায়গার মধ্যে সারাদিন রাত দিন একই টাইপের কাজ করতে তার ইচ্ছা হবে না। বাট আপনি ফোকাস করবেন ওই জায়গায় যে আপনি যেন খুব দ্রুত আপনার এই কোডিং টাইমটা পার করে প্রজেক্ট ম্যানেজার রোলে চলে যেতে পারেন, যেখান থেকে আপনি ডাটা ফ্লো ডায়াগ্রামটা ডিজাইন করবেন আর ডেভেলপারসরা আপনার ডিরেকশন অনুযায়ী কাজ করবে। তো আপনি যদি সুইচ করতে থাকেন ওই পজিশনে পৌঁছানো কঠিন হবে। সো কোন একটা প্রজেক্টের ডাটা ফ্লো তৈরি করা, আপনি ডটনেট বলেন, জাভা বলেন, পিএসপি বলেন, সেম, তো আপনাকে ওই জায়গায় পৌঁছতে হবে। বাট আপনি যদি বেশি বেশি আর্ন করতে চান, যদিও ফ্রিল্যান্সিং এ প্রজেক্ট ম্যানেজারের অনেক দাম আছে, বাট আপনি 4-5 বছর কাজ করে যদি এক্সপিরিয়েন্স থাকে, 4-5 বছরের একটা এক্সপিরিয়েন্স থাকে, আপনি ফ্রিল্যান্সিং এ আসলে কোম্পানি আপনাকে যা দিচ্ছে তার চেয়ে 2-3 গুণ বেশি আর্ন করতে পারে। এটা অনেক ডিফারেন্ট থিংস। যেটা আপনার কোম্পানি এক্সপিরিয়েন্স 4-5 বছর থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজার যা আর্ন করছে তার চেয়ে বেশি আপনি আর্ন করতে পারেন অ্যাজ এ ডেভেলপার। এটা আপনার কি কোম্পানি এক্সপিরিয়েন্স থাকতে হবে। ওকে, আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে পিএসপি, সি শার্প, জাভা, পার্ল, প্যাসকেল, পাইথন। তো এইগুলোর মধ্যে 2004 এর পর থেকে এর গ্রাফটা উপরের দিকে যাওয়া শুরু হয়েছে এবং এখন এই অবস্থায় এসে পৌঁছেছে, প্রতিনিয়ত উপরের দিকেই যাচ্ছে। আর ডটনেট এবং জাভা অলওয়েজ কি ডাউনওয়ার্ডসে আছে। বাট কাজ পুরো ফুরিয়ে যাচ্ছে না কেন, তাই না? বা ডেভেলপারদের ঘাটতি পড়ছে কেন সব ট্র্যাকেই? আমার যদি কাজ কমই আসে ডটনেটে, তাহলে এত বেশি ডটনেট ডেভেলপারের কেন দরকার পড়ছে? জাভার যদি কাজ কমই আসে, তাহলে জাভার লোকজনের কাজ কেন কম আসে, বা কেন জাভা ডেভেলপারের প্রয়োজন পড়ছে সফটওয়্যার কোম্পানিগুলোতে? কেন বলি, প্রতি বছর আগের বছরের দ্বিগুণ ডোমেন রেজিস্ট্রেশন হচ্ছে, তার মানে দ্বিগুণ কাজের সম্ভাবনা তৈরি হচ্ছে। আমি যখন বলছিলাম 2013 এর কথা, 2013 এ ডোমেনের সংখ্যা ছিল কত? 3 বিলিয়ন। 14 এ এসে ওটা 6 বিলিয়ন। এই যে 4 মাস ক্রস করেছে না, 10 বিলিয়ন হয়ে গেছে। বিষয়টা বোঝা যাচ্ছে? সো বুমিং অবস্থাটা কি, প্রতিনিয়ত কি আমার কাজের নাম্বার অফ জবস বেড়ে গেছে। সো আমি এখানে যখন 82% ছিলাম, 82% ছিলাম বা 80% ছিলাম, অথবা কোনো এক সময় সে 90% ও ছিল, 90% আমি যদি বলি যে তখন কাজ আসতো 1000, এখন কাজ আসে কি 1 লাখ, 10-15 বেশি। সো আমি যদি এই 18% কে 10 দিয়ে গুণ করি, 180% হয়ে যাবে না? আগে সে কাজ করতো কত? 90%। এখন তো ডাবল লোকের প্রয়োজন পড়বেই, তো স্বাভাবিক।
সো ডটনেট ডেভেলপারদেরও কি ঘাটতি আছে, তাদেরও কাজ আছে। কারণ কি আনুপাতিক হারে কাজের সংখ্যা অনেক বেড়ে গেছে। আমাদের লোকাল মার্কেট এখনো বুমিং হয় নাই, লোকাল মার্কেটে কাজ কম। লোকাল মার্কেট যখন কাজ শুরু হবে আমরা হয়তো বাইরের মার্কেটকে সাপোর্ট দিতে পারবো না, আমাদের ক্যাপাবিলিটি নেই। লোকাল মার্কেটকে সাপোর্ট দেওয়ার মতো ক্যাপাবিলিটি আমাদের এখনো তৈরি হয় নাই আমাদের মার্কেট। সো লোকাল মার্কেট যদি আস্তে আস্তে করে কাজ ডিপ্লয় করা শুরু করে, যেটা শুরু হয়েছে আস্তে আস্তে করে ছোট ছোট করে, গভর্নমেন্টেরই কিছু ইনিশিয়েটিভ চলছে যে ছোট ছোট কাজ তাদের করতে বাধ্য করা হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানকে তারা বলে দিচ্ছে, লাইক শিক্ষা প্রতিষ্ঠানকে বলে দিয়েছে যে তাদের ডাইনামিক ওয়েবসাইট লাগবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে ওই ইনস্টিটিউট বা স্কুল কলেজ ইউনিভার্সিটির কি লাগবে, একটা ডাইনামিক ওয়েবসাইট লাগবে। কারণ সরকার যদি নির্দিষ্ট প্রতিষ্ঠানগুলোকে উল্লেখ করে বলে দেয় যে তার এই সফটওয়্যার ইউজ করতে হবে, সফটওয়্যার বানাতে শিখে থাকবে, বাধ্য থাকবে। বিষয়টা বোঝা যাচ্ছে? তখন আস্তে আস্তে করে লোকাল মার্কেটের কাজও শুরু হয়ে যাবে। সো আমরা কাজ করছি কি, সারা বিশ্ব কাজ করছে 30 কোটি লোকের জন্য। ইউএসএ যে কাজ আসে, আমাদের দেশে যে কাজগুলো আসে তার 70% কাজ আসে কি ইউএসএ থেকে, এবং ওই রকম কাজ ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন্স আরো অনেক দেশ আছে যারা করছে। ওই পরিমাণে কাজ করছে, প্রচুর কাজ করছে। আমি যদি ধরি যে আজ থেকে 5 বছর পরে আমাদের লোকাল মার্কেটের কাজ আসা শুরু হবে, 30 কোটি লোক কাজ না দিলেও 2 কোটি লোক কাজ দিবে, তখন আমাদের অবস্থা কি হবে? আমরা কি আমাদের নিজেদের কাজ করতে পারবো? দুঃখের বিষয় আমাদের অনেক বড় বড় কাজ বাইরে বা আমাদের পাশের দেশ থেকে করে আনা হচ্ছে, অনেক বেশি কি কস্ট দিয়ে করে আনা হচ্ছে, যেটা অনেক লো কস্টে আমাদের দেশেই করা যায়। জানো তাকে কোশ্চেন করে আমাদের লোকাল মার্কেটে আমাদের বড় কাজের কথা বলছি না, আমরা ছোট কাজের কথা যদি ধরি, ছোট ছোট কাজ আস্তে আস্তে করে ডেভেলপ হবে এবং আমাদের লোকাল মার্কেটেরও কাজ করতে হবে। সেই অনুযায়ী আমাদের ফিউচার যে ভালো সেটা বলতে পারি। এখানে কাজের অভাব হবে না, আপনি যদি স্কিল হন আপনার কাজের অভাব নেই। যে ট্র্যাকেই বলেন, আপনি ডটনেট, পিএইচপি, জাভা, যে ট্র্যাকে বলেন, পাওয়ার প্যাসকেল, পাইথন, আপনি যে কোনো একটা শিখেন আপনার কাজ আছে। যা শিখতে হবে একটা ভালো মতো শিখতে হবে, ভালো মতো শিখতে হবে যাতে আপনি ক্যাপাবল হন একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করার জন্য। আগে যেটা করা হতো, এখন কম্পিটিশনটা কিছুটা হার্ড হয়ে গেছে, টাফও হয়ে গেছে বলবো, যে আগে ইন্টার্ন বলতে কি সে কিছুই জানে না, তাকে এনে বসাচ্ছি, তাকে আমরা শিখিয়ে নিচ্ছি। বাট এখন ইন্টার্নশিপের জন্য ওই পজিশনটার জন্য চ্যালেঞ্জ আছে, ইন্টার্নদের মধ্যেও কম্পিটিশন হয়, ইন্টার্নদেরও অনেক কিছু জানতে হয়। ইন্টার্নদের এখন ডিরেক্ট প্রজেক্টে ইনভলভ করা সম্ভব হয়, আগে ইন্টার্নদের প্রজেক্টে ইনভলভ করা হতো 4 মাস 6 মাস পরে, শিখিয়ে নিয়ে করা হতো। এখন তাদের নিয়ে প্রজেক্টে ইনভলভ করা হয়, কারণ কি তারা ওই অবস্থায় যাচ্ছে, আমাদের ওই অবস্থায় যেতে হবে। ঠিক আছে? তো যেটা বলছিলাম যে মার্কেট দখল করে আছে এত পার্সেন্ট, এই যে প্রজেক্টের কথা বলছি 82% এর মধ্যে ম্যাক্সিমাম কি ডাইনামিক ওয়েবসাইট, অ্যাপ্লিকেশনের সংখ্যা খুবই কম। অ্যাপ্লিকেশন যেগুলো তৈরি হচ্ছে, এই অ্যাপ্লিকেশন গুলো তৈরি হচ্ছে মোস্টলি ডটনেট এবং জাভা ইউজ করে। যদি বলি ব্যাংকিং সফটওয়্যার গুলো বা ম্যানেজমেন্ট সফটওয়্যার গুলো সবই তৈরি হচ্ছে ডটনেট অথবা জাভাতে। হিউজ অ্যাপ্লিকেশন যেগুলো ডাটা ওয়্যার হাউস গুলোতে ডাটা মেইনটেনেন্স বা ডাটা ম্যানেজমেন্ট করার জন্য যে অ্যাপ্লিকেশন গুলো তৈরি হচ্ছে সবই কি ডটনেট আর জাভা ইউজ হচ্ছে। ম্যাক্সিমাম কেসে ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে পিএইচপি ইউজ হচ্ছে, এবং যেখানে আমার ইন্টারনেটের মাধ্যমে অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে, বা আমার ব্রাঞ্চ এখানে একটা আছে, আমার ডিস্ট্রিক্ট ওয়াইজ আমার ব্রাঞ্চেস আছে, আমাদের ডিভিশন ওয়াইজ আমার ব্রাঞ্চেস আছে, কান্ট্রি ওয়াইজ আমার ব্রাঞ্চেস আছে, আমার অ্যাপ্লিকেশনটা রান করাতে হবে, ঠিক তখনই ওই অ্যাপ্লিকেশন গুলো ইউজ হচ্ছে কি পিএইচপি। যদিও ইদানিং দেখা যাচ্ছে ব্যাংকিং সফটওয়্যার গুলোতে ওয়েব বেসড অ্যাপ্লিকেশন গুলো ইউজ করা হচ্ছে, যেগুলো তৈরি হচ্ছে পিএইচপি দিয়ে, বাট ওখানে এখনো কিন্তু মার্কেট দখল করে আছে কি ডটনেট এবং জাভা। ডটনেট দিয়ে তাও একটা ওয়েবসাইট তৈরি হলেও জাভা দিয়ে ওয়েবসাইট তৈরি হয় না। জাভা দিয়ে ম্যাক্সিমাম কেসে কি তৈরি হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। ডটনেট দিয়েও কি ডটনেটের 18% এর মতো বলতে পারেন 15% কি অ্যাপ্লিকেশন, আর
3% কি ওয়েবসাইট। তাহলে স্যার PHP 2% কিভাবে পাবেন? PHP 82% হচ্ছে ম্যাক্সিমাম কি ডাইনামিক ওয়েবসাইট, আর কিছু অংশ আছে ওয়েব অ্যাপ্লিকেশন। ওয়েব অ্যাপ্লিকেশন গুলো বানানো শুরু হয়েছে 2012 এর পর থেকে, যখন PHP 5 এর কমপ্লিট ভার্সন এসেছে। PHP ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড হয়েছে এবং তার বেশ কিছু ফ্রেমওয়ার্ক মার্কেট দখল করে ফেলেছে, লাইক কোডিনেটর, কেক, জেন, লারাভেল, সিম্ফনি এটসেট্রা। রাইট, এই ফ্রেমওয়ার্ক গুলো আসার পর থেকে PHP তে অ্যাপ্লিকেশনও ডেভেলপ হচ্ছে। সো একটা সিনারিও হয়তো আপনারা জানতে পেরেছেন যে সার্ভার ল্যাঙ্গুয়েজ বিষয়টা কি বা কোথায় আছে, যেটা সার্ভারে রান করে। সার্ভার বলতে কোনো একটা ওয়েব সার্ভারের মধ্যেই PHP রান করবে। ডেটাবেস সার্ভার গুলোর মধ্যে ডেটাবেস অ্যাপ্লিকেশন গুলো রান করবে। ডেটাবেসের সাথে কানেক্ট করবে কে? সার্ভার ল্যাঙ্গুয়েজ। আর সার্ভার ল্যাঙ্গুয়েজের সঙ্গে কাজ করবে কে? ক্লায়েন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ। সো ক্লায়েন্ট এন্ডের সঙ্গে সার্ভারের যে কমিউনিকেশনটা হচ্ছে ভায়া সার্ভার ল্যাঙ্গুয়েজ। সার্ভার ল্যাঙ্গুয়েজ ভায়া হয়ে আমাদের কানেকশনটা এস্টাবলিশ হচ্ছে। সো আমরা যখন ডাটা দিতে যাব, অ্যাকচুয়ালি ডাটাটা দিব HTML এর মাধ্যমে সার্ভারের কাছে, সার্ভার নিয়ে ডাটাটা পাঠাবে কার কাছে? ডেটাবেস সার্ভারের কাছে। সো আমরা শিখলাম কি ডাইনামিক ওয়েবসাইট আর ওয়েব অ্যাপ্লিকেশন বিষয়টা। ওকে, সো এর সার্ভার গুলো, ওয়েব সার্ভার নিয়ে পরে কিছুক্ষণ পরে আমি আলোচনা শুরু করব যে ওয়েব সার্ভার ইস্যু গুলো, ওয়েব সার্ভার কি কি আছে, কেন কোন ওয়েব সার্ভার গুলো ইউজ করা বেটার। ডেটাবেস সার্ভার নিয়ে একটু ডিটেইল আলোচনায় যাব। ওয়েব সার্ভার ইনস্টলেশন দেখাবে, ডাটাবেস সার্ভারের ইনস্টলেশনটা আমাদের হাতে চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আর এরপরে আমি আলোচনা করব অ্যাকচুয়ালি সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা লাইফ সাইকেল আছে, থিওরিটিক্যাল ইস্যু লাইফ সাইকেল নিয়ে, যে কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রেখে সফটওয়্যার ডেভেলপমেন্টে যেতে হয়। আর ছোটখাটো কিছু যদি সময় পাই তাহলে PHP সিনট্যাক্স কি ওই পর্যন্ত আমরা যেতে পারি। সো এখন থেকে 15 মিনিটের একটা ব্রেক। ডেটাবেস পারা যাচ্ছে না, কালকে শুনতে পারবে, কালকে আছে, শনিবার আছে, কালকে ফোন দিয়ে জেনে নেবে। আচ্ছা, আচ্ছা, আমরা এবার ওয়েব সার্ভার নিয়ে কিছুটা কথা শুরু করি। ওয়েব সার্ভার সার্ভার ল্যাঙ্গুয়েজ গুলো যেখানে রান করবে, এরা PHP একটা সার্ভার ল্যাঙ্গুয়েজ, C# একটা সার্ভার ল্যাঙ্গুয়েজ, জাভা, পার্ল, প্যাসকেল, পাইথন সবই কি সার্ভার ল্যাঙ্গুয়েজ। তো HTML, CSS বা জাভাস্ক্রিপ্ট রান করানোর জন্য কি কোনো সার্ভারের দরকার আছে? তাই ব্রাউজার, সব ব্রাউজারই কি ল্যাঙ্গুয়েজ গুলোর জন্য সার্ভার হিসেবে কাজ করে। বাট PHP বা C# জাভা এগুলোকে কি ব্রাউজার চিনতে পারবে? PHP 5 একটু রান করে দেখেন তো রান করে কিনা। করবে না, হ্যাঁ, ডাউনলোড হয়ে যাবে। PHP 5 যদি ব্রাউজারে দেই বা আমি ওপেন করি, কোনো আউটপুট আসবে না, অথবা ডাউনলোড করবে। তো PHP বা C# বা জাভা, পাওয়ার প্যাসকেল, পাইথন এই সার্ভার ল্যাঙ্গুয়েজ গুলো রান করানোর জন্য কোনো না কোনো ওয়েব সার্ভার লাগবে। আমরা অ্যাকচুয়ালি আলোচনা করছি PHP, এখন থেকে আমি স্পেশালি PHP এর
উপরেই কথা বলবো, সি শার্প জাভাতে আর যাবো না। পিএসপি এর জন্য যে সার্ভার গুলো আছে, সার্ভার গুলো কেন বলছি, পিএসপি অ্যাকচুয়ালি দুইটা ওয়েব সার্ভারে রান করতে পারে, এক হচ্ছে আইআইএস আর এক হচ্ছে অ্যাপাচি। তো অ্যাপাচি সার্ভারটাতে সবচেয়ে বেশি রান করে লোকাল মেশিন গুলোতে, যখন আমরা কাজ করি ম্যাক্সিমাম কেসে অ্যাপাচি সার্ভারেই আমরা কাজ করি। খুব কম সময়ে আমরা আইআইএস সার্ভারে কাজ করতে দেখি। আবার যখন এটা ডেপ্লয় করা হয় হোস্টিং সার্ভার গুলোতে, হোস্টিং সার্ভার গুলো ম্যাক্সিমামই কি লিনাক্স বেসড, ওখানে অ্যাপাচি থাকে, আইএস থাকে না। লিনাক্স এর মধ্যে আইএস ইনস্টল করা যায় না, কারণ কি আইএস উইন্ডোজ এর একটা কম্পোনেন্টের নাম, ওএস এর একটা অংশ, অপারেটিং সিস্টেমের একটা অংশ, কি লিনাক্স এর নেওয়া যাবে? নেওয়া যাবে না। তার মানে কি আইএস সার্ভারটা কোথায় কাজ করছে? উইন্ডোজ সার্ভারের মধ্যে। ঠিক আছে, আমি আগে বলেছি যে উইন্ডোজ সার্ভার গুলো 20% এর বেশি নেই, লিনাক্স সার্ভারের আচ্ছা। সো লিনাক্স এর সার্ভারের সংখ্যা বেশি এবং ওখানে কিন্তু আইএস দেওয়া সম্ভব না। আর আইএস এর গুলো থাকবে অ্যাকচুয়ালি উইন্ডোজ সার্ভারে। উইন্ডোজ সার্ভার মূলত ইউজ হয় খুব কম সংখ্যক ওয়েবসাইট ডেপ্লয়মেন্টের ক্ষেত্রে। সো পিএসপি কিন্তু উইন্ডোজ সার্ভারে খুব কমই রান করে, বা লোকাল মেশিনে রান করলেও আমরা অ্যাপাচিতেই কিন্তু পিএসপি রান করাই। এটাকে বলা হচ্ছে কি ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস, যেটা উইন্ডোজের একটা কম্পোনেন্টের নাম, যেখানে আমি পিএসপি রান করাতে পারি। উইন্ডোজের সাথে কিন্তু আইএস ইনবিল্ট থাকে, আমরা আইএস সার্ভারের মধ্যে পিএসপি কোড রেখে রান করাতে পারি। আবার কি অ্যাপাচি, এটা অ্যাকচুয়ালি একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা একটা সার্ভার যেখানে পিএসপি রান করে। অ্যাপাচির ভিন্ন ভার্সন থাকতে পারে, সেখানে থাকবে কি পিএসপি। তো এখন পিএসপি লেটেস্ট যে ভার্সন গুলো ওয়ার্কিং কপি হিসেবে আমরা কাজ করি, ওয়ার্কিং ভার্সন হিসেবে কাজ করি, সেটা হচ্ছে পিএসপি 5.5.19। পিএসপি 5.5.19। সো বলা যায় এটাকে মেইন ভার্সন যদি বলি পিএসপি 5.5। আমরা শিখবো কি পিএসপি 5.5x। হ্যাঁ, এর উপরে যত ভার্সন আছে সেই বিষয়গুলো সম্পর্কে। সো ওয়েব সার্ভারের মধ্যে সবচেয়ে বেশি ইউজ হচ্ছে কি অ্যাপাচি, আর খুব কম সংখ্যক ইউজ হয় আইএস। আমরা অ্যাপাচি সার্ভারেই প্র্যাকটিস করব। যদি আমাদের উইন্ডোজ মেশিনের মধ্যে আমরা অ্যাপাচি সার্ভার ইনস্টল করতে পারি, লিনাক্সেও অ্যাপাচি ইনস্টল করা যায়। আমরা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজ করব যার নাম হচ্ছে জ্যাম্প। জ্যাম্পের একটা নতুন ভার্সন আছে 5.5.19, যেখানে পিএসপি ভার্সন আছে 5.5.19। আগে জ্যাম্পের ভার্সন একটু ডিফারেন্ট ছিল, যেটা জ্যাম্প 1.7.1.8, বাট জ্যাম্প তার পুরো বিষয়টাকে একটু চেঞ্জ করে ফেলেছে। এখানে পিএসপি ভার্সন আছে 5.5.19, এটা লেটেস্ট। আমি দিয়ে দিব আজকে। এর ভেতরে অ্যাকচুয়ালি 5টা সার্ভার ইনবিল্ট থাকবে জ্যাম্পের মধ্যে, অ্যাপাচি, মাইস্কুয়েল, আমাদের মাইস্কুয়েল ডেটাবেসের জন্য, টমক্যাট, হ্যাঁ, জাভা বা সি শার্প রান করার জন্য, এছাড়া আছে ফাইনজিলা ডাটা ট্রান্সফার করার জন্য, মার্কারি ইমেল সার্ভারের জন্য। তো কি কি সার্ভার আছে সেটা আমি একটু দেখাচ্ছি আপনাদের। আর জ্যাম্পটা আমার কাছে ইনস্টল করা আছে, ভিন্ন একটা ড্রাইভে ইনস্টল করেও দেখাচ্ছি। আমরা ইউজ করছি কি পিএসপি এর জন্য সার্ভারটা অ্যাপাচি, এটা সবাই মনে রাখবো। সো যদি কোনো কোশ্চেন আসে বা কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে পিএসপি কোন কোন সার্ভারে রান করতে পারে, আপনাদের বলতে হবে অ্যাপাচি এবং আইআইএস। অ্যাপাচি যে কোনো অপারেটিং সিস্টেমের মধ্যে ইনস্টল করা যায়, উইন্ডোজ, লিনাক্স, ম্যাক, যে কোনো জায়গায়, বাট আইআইএস শুধুই কি উইন্ডোজ এর জন্য, এতটুকু আমাদের জানা থাকবে। আমরা প্র্যাকটিস করছি কোনটা? অ্যাপাচি। ওয়ার্ড একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যার মধ্যে এই সার্ভার গুলো আছে। জ্যাম যেরকম একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ওয়ার্ড ওইরকমই একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যার মধ্যে সার্ভার গুলো ইন্টিগ্রেট করা আছে।
তো জ্যাম্প বা ওয়াম্প কোনোটাই কিন্তু সার্ভার না। জ্যাম্প আর ওয়াম্প হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার যার মধ্যে সার্ভার গুলো আছে, একটা প্যাকেজ। সার্ভার গুলোর একটা প্যাকেজের নাম হচ্ছে জ্যাম্প বা ওয়াম্প। জ্যাম্পেরই আরেকটা ভার্সন আছে ল্যাম্প, ম্যাম্প। ল্যাম্প হচ্ছে লিনাক্স এর জন্য, ম্যাম্প হচ্ছে ম্যাক এর জন্য, আর ওয়াম্প তাদেরই উইন্ডোজ এর জন্য। বাট জ্যাম্পটা উইন্ডোজে লিনাক্স এ মানে কেস সেনসিটিভ এনভায়রনমেন্টটা দেয়। সো আপনারা যখন হোস্টিং সার্ভার গুলো দেখবেন ম্যাক্সিমাম কেসে জ্যাম্পটা ইনস্টল করা থাকে। ওকে, তো জ্যাম্পের এনভায়রনমেন্টটা মাচ বেটার দেন আদার্স। তো আমরা অ্যাপাচি ইউজ করছি, পিএসপি সার্ভারটা হচ্ছে অ্যাপাচি। সি শার্প বা জাভা, সি শার্প বা জাভা, সি শার্প কিন্তু আমার টমক্যাট এবং আইআইএস এ রান করতে পারে। তার মানে আইআইএস সার্ভারটা যদি কখনো আপনাকে কেউ জিজ্ঞেস করে যে পিএসপি তো আইআইএস এ রান করে, আইআইএস সার্ভারে আর কোন ল্যাঙ্গুয়েজ রান করতে পারে, প্রাসঙ্গিক বিষয়। সো আমাদের বলতে হবে এটা সি শার্প নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে যেটা ডটনেট প্ল্যাটফর্মের সার্ভার ল্যাঙ্গুয়েজ, সেটাও আইআইএস সার্ভারে রান করতে পারে। বাট অপ্রাসঙ্গিক ভাবে কেউ যদি আমাকে বলে টমক্যাট সার্ভারটা কোন ল্যাঙ্গুয়েজের জন্য ইউজ হয়, বাট অপ্রাসঙ্গিক হলেও আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, টমক্যাটটা সি শার্পেও রান করতে পারে, আবার জাভাকেও রান করতে পারে। এই দুজনের জন্যই ওয়েব সার্ভার হিসেবে কাজ করে কে টমক্যাট। ওকে, সো আমরা যেহেতু পিএসপি এর কথা বলছি, পিএসপি এর জন্য বলবো অ্যাপাচি এবং আইআইএস, পিএসপি এর জন্য ওয়েব সার্ভার। ওকে, আইআইএস এর মধ্যে আরো একটা ল্যাঙ্গুয়েজ রান করতে পারে, তার নাম কি সি শার্প। আচ্ছা, এখন আসি ডেটাবেস সার্ভারের ইস্যুগুলো নিয়ে। ডেটাবেস সার্ভার গুলোর নাম অনুযায়ী কিন্তু এখানে দেওয়া আছে। MySQL একটা সার্ভার আছে, Oracle নামে ডেটাবেস সার্ভার আছে, Postgre নামে ডেটাবেস সার্ভার আছে, MS SQL নামে ডেটাবেস সার্ভার আছে। Oracleটা সবচেয়ে পুরনো ডেটাবেস সার্ভার গুলোর মধ্যে একটা, বাট MySQLটা নিয়ে কাজ করেছে উইন্ডোজ বা মাইক্রোসফটের কোম্পানি .NET প্ল্যাটফর্মের একটা জায়ান্ট ডেটাবেস সার্ভার হচ্ছে MS SQL। এটা অনেক পুরনো, হেভিওয়েট, পাওয়ারফুল, সিকিউর। সিকিউরিটির দিক থেকে বা ডাটা ধরে রাখার দিক থেকে, ডাটা সিকিউরিটির দিক থেকে বা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট থেকে বেস্ট ডেটাবেস সার্ভার হিসেবে ধরা হয় ওরাকলকে। এরপরে MS SQL কে, তারপরে MySQL, দেন তারপরে আসে Postgre। বাট ফার্স্ট রিঅ্যাকশন মানে দ্রুত রিঅ্যাকশন যার ভালো তাকেই ওয়েবের জন্য ইউজ করা হচ্ছে এবং ওই ক্ষেত্রে এগিয়ে আছে কে MySQL। তো কেউ যদি বলে যে আমরা MySQL কেন ইউজ করছি, সহজ কথা, এটা লাইটওয়েট, ভেরি ফাস্ট। লাইটওয়েট, ভেরি ফাস্ট। আচ্ছা, এটা যে মডেলটা ফলো করে, ডেটাবেসের 5টা মডেল আছে, আমি এখনই এলাবোরেশনে যাব না, বাট এই 5টা মডেল আমরা একটু লিখে রাখবো। আমরা ওয়েবে একটু একটু করে দেখার চেষ্টা করব এবং যেদিন আলোচনা হবে ওই দিন বিষয়গুলো বুঝেও যাবে। তো ডেটাবেসের যে 5টা মডেল আছে, এর মধ্যে 1 নম্বর মডেল হচ্ছে ফ্ল্যাট ফাইল মডেল। ফ্ল্যাট ফাইল, ফাইল FILE, ফ্ল্যাট ফাইল মডেল। 2 নম্বর হচ্ছে হায়ারার্কিক্যাল মডেল, 3 নেটওয়ার্ক মডেল, 4 অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেস মডেল, আর 5 RDBMS মডেল, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম মডেল। অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেস মডেল, আর 5 নম্বর হচ্ছে RDBMS, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম মডেল। ঠিক আছে, RDBMS। তো MySQL এবং Postgre RDBMS ফলো করে, Oracle MS SQL অবজেক্ট ওরিয়েন্টেড। তার মানে লেটেস্ট যে দুইটা মডেল, এই দুইটা মডেলের মধ্যে, এই দুইটা মডেল, RDBMS মডেলটা অনেক পরে এসেছে, 2000 এর পরে, বাট অবজেক্ট ওরিয়েন্টেড মডেলটা এসেছে 1984 এ। ঠিক আছে, 84 এ যখন MS SQL এর আসা শুরু হয়েছে তখনই অবজেক্ট ওরিয়েন্টেড মডেলটার আবির্ভাব
বাট অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেস মডেলটা কমপ্লিট করে এসেছে 1989 এ যখন ওরাকল ফার্স্ট আসে। ওরাকলই অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেস মডেলকে কমপ্লিট করেছে। একটা কথা বলে নেই যে ডেটাবেসের প্রয়োজনে ল্যাঙ্গুয়েজের প্রয়োজনে ডেটাবেস না। ডাটা আমাদের রাখতে হবে, ম্যানেজ করে রাখতে হবে এবং এটা ইউজ করতে হবে, এই পার্সপেক্টিভ থেকেই ল্যাঙ্গুয়েজ এসেছে। ল্যাঙ্গুয়েজের প্রয়োজনে ডেটাবেস আসে নাই। জাভা যে ল্যাঙ্গুয়েজটা এসেছে এটা ওরাকল ডেটাবেসের ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ, ডাটাগুলো যেন হ্যান্ডেল করা সম্ভব হয়, সফটওয়্যারের মতো বানানো সম্ভব হয়, এই জন্যই ওরাকল তৈরি করেছে কি জাভা ল্যাঙ্গুয়েজ। তারও আগে 1984 এ মাইক্রোসফট সফটওয়্যার বানানোর জন্য সার্ভার ডেটাবেস হিসেবে ইউজ করে তারা এক্সেস কে, মাইক্রোসফটের এক্সেস ডেটাবেস। এর জন্য ল্যাঙ্গুয়েজ ছিল ভিজুয়াল বেসিক নামে একটা ল্যাঙ্গুয়েজ। এখনো ভিজুয়াল বেসিকের সফটওয়্যার মার্কেটে কিছু কিছু দেখা যায় যেখানে ডেটাবেস হিসেবে কাজ করছে কি এক্সেস, এবং এক্সেস ডেটাবেসটা যে মডেলটা ফলো করে সেটা হচ্ছে নেটওয়ার্ক মডেল। তাহলে ওরাকল এবং এমএস এসকিউএল এর মডেলটা কি অবজেক্ট ওরিয়েন্টেড মডেল, আর মাইএসকিউএল এবং পোস্টগ্রিস মডেলটা হচ্ছে আরডিবিএমএস মডেল। ইনজিনেক্স যেটা বলছেন এটাও আরডিবিএমএস ফলো করে। ওরাকল তো আরডিবি, এটা অবজেক্ট ওরিয়েন্টেড, ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড, যদিও আরডিবিএমএস এর মধ্যেও নেওয়া যায়, বাট এটা ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেস মডেল ফলো করে। বাট বেস ডেটাবেস কি ওরাকলই বলবো? যদি বলি ফর ওয়েব তখন বলবো কি MySQL। দুই ধরনের কোশ্চেন আসতে পারে যে বেস ডেটাবেস সার্ভার কোনটা, ওরাকল। ফর ওয়েব বলে যদি ওর সাথে অ্যাড করা হয় ফর ওয়েব তখন বলবো MySQL। ইউজের দিক থেকে অবশ্যই পাশে লিখে দিব ফর ইউজের দিক। ইউজ ডিফারেন্স, এটা অবজেক্ট ওরিয়েন্টেড মডেল ফলো করে, এটা আরডিবিএমএস ফলো করে। এটা ব্যাকআপ সিস্টেম আছে, কোনো ব্যাকআপ সিস্টেম নাই। MySQL এর ব্যাকআপ সিস্টেম নেই, এমএস এসকিউএল এর ব্যাকআপ সিস্টেম আছে। ব্যাকআপ বলতে সে একই ডাটা দুই জায়গায় রেখে দেয়, একটা হচ্ছে স্টোরেজ সিস্টেম সেকেন্ডারি স্টোরেজে, আর একটা হচ্ছে তার ডেটাবেস সার্ভারের ইন্ডেক্সে। মানে একটা ডেস্ট্রয় হলো আরেকটাকে রিকভার করা সম্ভব। আমার হার্ড ড্রাইভের ডাটা চলে গেলেও কি রিকভার করা সম্ভব না, বাট র্যামের ডাটা চলে গেলেও কি রিকভার করা সম্ভব? রানিং যতক্ষণ তখন আছে, যখনই কি বন্ধ র্যাম শেষ। বাট MySQL এর MySQL বা এমএস এসকিউএল এর ডেটাবেস সিস্টেম কিন্তু এরকম না যে ডেটাবেস ডাউন হয়ে গেল তো ডাটা লস, এরকম না। ডাটা ডেস্ট্রয় হতে পারে, ডেটাবেস যদি ক্র্যাশ করে তখন আমার ডাটা ডেস্ট্রয় হয়ে যেতে পারে। ডেটাবেস ক্র্যাশ করলে MySQL এর ডাটা লস হবে, বাট ওটা রিকভার করা সম্ভব কিভাবে? ম্যানুয়াল ওয়েতে রিকভার কি ব্যাকআপ রাখতে হয়। আবার সিস্টেম কি WHM cPanel এর মাধ্যমে কিন্তু আপনি cron jobs এর মাধ্যমে শিডিউল করে করে আপনি আপনার ডেটাবেসকে ব্যাকআপ রেখে দিতে পারেন। বাট এমএস এসকিউএল ওরাকল ওই কাজটা নিজেরাই করে। এমএস এসকিউএল এবং ওরাকল সাইজটা এত বড় হওয়ার মূল কারণ হচ্ছে সে প্রতিটা ডাটা দুই ভাবে রাখে। একটা হচ্ছে একদম পিওর এইচডিডি যেটাকে বলা হয় হার্ড ড্রাইভ, আমরা নরমালি হার্ড ড্রাইভে যেভাবে ডাটা রাখতে হবে, আর একটা হচ্ছে নরমাল ওয়েতে যেটা রান করে সেটা হচ্ছে র্যামে ডাটা থ্রো করা হয় ওইভাবে। সো এই কারণে কি ওরাকল এবং এমএস এসকিউএল জায়গাও কি বেশি নেয়, রান করতেও সময় বেশি নেয়। এদের ডিসঅ্যাডভান্টেজ কি? যেহেতু ব্যাকআপ করে রাখছে বিট স্লো, আর MySQL এর কোনো ব্যাকআপ সিস্টেম নেই, সো ভেরি ফাস্ট। যে কোনো অ্যামাউন্টের ডাটা নিয়ে সে কাজ করতে পারে, 11 ডিজিট ডাটা পর্যন্ত সে ফ্রিকোয়েন্টলি কাজ করতে পারে। কি বোঝেন 11 ডিজিট ডাটা? 11 ডিজিট মানে কি 11টা 9 যদি পাশাপাশি রাখি কতগুলো রো হবে? 8 ডিজিটে কি 1 কোটি না? 11 ডিজিটে 100 কোটি, তাহলে 999 কোটি। এই পরিমাণ রেকর্ডকে সে সহজেই হ্যান্ডেল করতে পারে। বাট এর চেয়ে যদি সংখ্যা বেড়ে যায় সেক্ষেত্রে পারফরমেন্স কিছুটা ডিক্রিজ করে। বাট এর আগ পর্যন্ত তার পারফরমেন্স একেও যেরকম পারফরমেন্স দেবে 999 কোটিতেও সেরকমই পারফরমেন্স দেবে।
বুঝতে পারছেন? এই কারণেই MySQL টা এত বেশি ইউজ করা হয়ে থাকে। বাট আমরা যখন অ্যাপ্লিকেশন ডেভেলপ করি, অ্যাপ্লিকেশনের বেলায় এই কাজটা সবচেয়ে বেশি হয়। সেটা হচ্ছে যে পিএসপি দিয়ে যখন কোনো অ্যাপ্লিকেশন হচ্ছে, মার্কার আছে আমি পিএসপি দিয়ে যদি যখন কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডেভেলপ করা হয় ওয়েবে, তখন দুইটা ডেটাবেস কে ইউজ করা হয়। একটা হচ্ছে ডাটা ব্যাকআপ রাখার জন্য, সিকিউরিটির জন্য মিরর কপি, আর একটা হচ্ছে কি পারফরম্যান্সের জন্য। একই সাথে দুইটা ডেটাবেস সার্ভার, সমস্যা হচ্ছে একই অ্যাপ্লিকেশন একই সাথে একাধিক ডেটাবেস সার্ভার ইউজ করতে পারে। আমি বলছি পিএসপি এর কথা। পিএসপি একসাথে প্রয়োজনে 4টা ডেটাবেস সার্ভারের সাথেও কাজ করতে পারবে, কানেক্ট হয়ে কাজ করতে পারবে। তো যখন কোনো অ্যাপ্লিকেশন বানানো হয়, সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার লাইক ব্যাংকের সফটওয়্যার, যেখানে ডাটা ইনফরমেশন গুলো খুব সিকিউর ওয়েতে রাখা উচিত। লস হলে কি ক্ষতি, একটা ডেটা তার জন্য অনেক ইম্পর্টেন্ট। ডাটা ওয়্যার হাউস যেগুলো আছে, বাইং হাউস বা আমার ডাটা ওয়্যার হাউস যেগুলো আছে লাইক কারখানার ডাটাগুলো, তাদের ইনফরমেশন গুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। বা কোন একটা বড় কর্পোরেটে যেখানে প্রায় লাখস অফ এমপ্লয়ি আছে, তাদের স্যালারি ইনফরমেশন বা তাদের এক্সপেন্সের ইনফরমেশন রাখতে হবে। সেজন্য কিন্তু ডাটাগুলো অনেক ইম্পর্টেন্ট। একটা ডাটাও কি ইম্পর্টেন্ট না, আর ইউনিভার্সিটি বা স্কুল কলেজের জন্য যে সফটওয়্যারটা মেইনটেইন বা মনিটরিং হচ্ছে, সেখানেও কিন্তু ডাটাগুলো অনেক ইম্পর্টেন্ট। এই কারণে যে কাজটা করা হয়, যে আপনি পিএসপি দিয়ে করেন, আপনি সি শার্প দিয়ে করেন, অথবা জাভা দিয়ে করেন, বোথ কেসেই একাধিক ডেটাবেস ইউজ হয়। বিষয়টা বোঝা যাচ্ছে কিনা? পিএসপি এর সাথে যখন আমি কাজ করি, অ্যাপ্লিকেশন বানাবো পিএসপি দিয়ে, আমার MySQL ডেটাবেসও কাজ করছে, সাথে ওরাকলও কাজ করছে। যখন ডাটা যাচ্ছে, আমি যখন ডাটা তার কাছে দিচ্ছি, দুইজনের কাছেই যাচ্ছে, MySQL এর কাছেও যাচ্ছে, ওরাকলের কাছেও যাচ্ছে। বাট যখন আমি তার কাছ থেকে ডাটা চাচ্ছি, যে দ্রুত পাঠাতে পারবে তার কাছ থেকেই চাই। কে পাঠায় দ্রুত? MySQL। তো তার কাছ থেকে ডাটা নিচ্ছি। কোন প্রকারের এডিট ডিলিট হচ্ছে, সবগুলো অ্যাকশন কোথায় হচ্ছে? দুই জায়গাতেই, MySQL এ হচ্ছে, ওরাকলে হচ্ছে। বাট যখন ডাটা নিচ্ছি কোথা থেকে আসে? MySQL। ক্লিয়ার সবাই? বিষয়টা বোঝা গেল। ঠিক একই কেসে যখন আমি অ্যাপ্লিকেশন বানাচ্ছি সি শার্প দিয়ে, তখন তার ডেটাবেস কি মেইন ডেটাবেস হিসেবে ইউজ হচ্ছে MySQL, মিরর ডেটাবেস হিসেবে ইউজ হচ্ছে MS SQL। সি শার্পের সাথে MS SQL ই বেশি যায়, MySQL এবং MS SQL। আবার যদি আমি ডেটাবেস MySQL ইউজ করছি জাভার সাথে, বাট মিরর ডেটাবেস হিসেবে ইউজ হচ্ছে, যদি মিরর ডেটাবেস ইউজ করি কোন অ্যাপ্লিকেশন বানানোর সময়, তখন দেখা যাচ্ছে কি ওরাকল ইউজ করা হচ্ছে। পিএসপি এর মতোই জাভা, MySQL এবং ওরাকলকে ইউজ করছে। ডাটা আনার জন্য বা ডাটা ডিসপ্লে করার জন্য MySQL, ডাটা রাখার জন্য এডিট ডিলিটের জন্য ওরাকল এবং MySQL both। ক্লিয়ার? সো অ্যাপ্লিকেশন হলে একাধিক ডেটাবেস, আর ওয়েবসাইটের জন্য ম্যাক্সিমাম কেসে, হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ওয়েবসাইটের জন্য একটা ডেটাবেস সার্ভার ইউজ করি। বাট যখন কোনো অ্যাপ্লিকেশন বানানো হয় সাপোর্টিং এর জন্য বা ডাটাগুলোকে সেভ রাখার জন্য, আমরা একাধিক ডেটাবেস ইউজ করি। একসাথে দুইটা সার্ভার কখনোই ক্র্যাশ করবে না। আমাদের অনলাইন সার্ভারগুলো দিয়ে অনলাইন সার্ভার কোনগুলো? আমি যখন নরমালি তার ডাটা যখন আপলোড করি, তখন কিন্তু ওই ফাইলটাকে আপলোড করি SQL এ। হ্যাঁ, SQL এর ফাইল এবং আমাদের ইউজাররা ডিপেন্ড একটা ফাইল তাহলে সেই ডিজাইন করে দিই না, হোস্টিং সার্ভার গুলোতে বাই ডিফল্ট MySQL আর Postgre থাকে, আলাদা করে ওরাকল বা MS SQL কে ইনস্টল করে নিতে হয়। বাই ডিফল্ট হোস্টিং সার্ভার গুলোতে ওরাকল বা MS SQL থাকে না, এটা পরবর্তীতে ইনস্টল করে প্রসেস অনুযায়ী সেখানে ডাটাগুলো আপ করতে হয়। ঠিক আছে? সো ডেটাবেস সার্ভার গুলো সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? এটা একটা ইঞ্জিন,
MySQL, ODBC এটা হচ্ছে ডেটাবেস স্টোরেজ ইঞ্জিন, কিভাবে ডেটাবেসের ভিতরে ডাটা স্টোর হবে। আমরা যেরকম বিট সিস্টেমে ডাটা রাখি না, বিট সিস্টেমে ডাটা রাখা হয় কম্পিউটারে, কারণ ডেটাবেস সার্ভারের মধ্যে কোন সিস্টেমে ডাটা রাখতে হবে। ODBC একটা ইঞ্জিনের নাম, একটা প্রসেসের নাম। MySQL, InnoDB এগুলোকে বলা হয় ডেটাবেস ইঞ্জিন, কোন প্রসেসে বা কোন মেথড ইউজ করে তারা ডেটাবেসের ভিতরে ডাটা রাখবে। ডেটাবেস সার্ভার যেখানে ইনফরমেশন গুলো স্টোর করা হবে, ডাটা বা ইনফরমেশন গুলো গুছিয়ে রাখা হবে। মনে করেন টেবিল আকারে আমরা এক্সেলে কিন্তু কলাম করি, কলাম অনুযায়ী ডাটা রাখি, ঠিক তেমন এমন একটা সার্ভার যেখানে টেবিল তৈরি করা যাবে, টেবিলের কলাম তৈরি করা যাবে এবং কলামের ভিতরে রো আকারে, টেবিলের ভিতরে রো আকারে আমরা ডাটাগুলো স্টোর করতে পারবো। ওটাই তো অর্গানাইজ হবে ডাটা রাখা। ডাটা রাখার জন্য কাজ করবে কি ডেটাবেস সার্ভার। আর ওয়েব সার্ভারে রান করবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক PHP, C#, জাভা, যেগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলো রান করবে কোথায়? ওয়েব সার্ভারের মধ্যে। প্রোগ্রামিং মানে কি? লজিক। যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে লজিক ইমপ্লিমেন্ট করা যাবে তাকেই আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলছি। লাইক PHP একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড যখন আমি লিখবো, কোডগুলো কি পড়ে বুঝতে হবে না? HTML কে বুঝতে পারে কে? ব্রাউজার। ঠিক তেমন PHP এর কোডগুলোকে বুঝতে পারবে কে? অ্যাপাচি সার্ভার। তো অ্যাপাচি সার্ভারকে কি বলা হচ্ছে? ওয়েব সার্ভার। আর ডাটাগুলো স্টোর করা হবে কোথায়? টেবিলের মাধ্যমে। টেবিলগুলো তৈরি হবে কোথায়? ডেটাবেসে। আর ডেটাবেস তৈরি হবে কোথায়? ডেটাবেস সার্ভারে। ডেটাবেস সার্ভার কোনটা? MySQL। MySQL লাইট, ঠিক আছে, ওটা লাইট, আরো লাইট। এখন যখন অনেক ডাটা নিয়ে কাজ করছেন না, ছোট ছোট ওয়েবসাইট বানাচ্ছেন, তাহলে আপনি কেন MySQL ইউজ করবেন? আপনি MySQL ইউজ করেন, একই, পার্থক্য নেই। না, PHP MyAdmin কে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে পারেন যেটা PHP দিয়ে তৈরি করা। ওটা একটা, হ্যাঁ, PHP MyAdmin টা হচ্ছে আমার জ্যাম্প এর ভিতরে একটা ইন্টারফেস তৈরি করা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটা আপনাকে MySQL ডেটাবেস সার্ভারকে অ্যাক্সেস করতে অনেক বেশি ইজি করে দিচ্ছে। ম্যানুয়ালি অ্যাক্সেস করা যায়। MySQL ডেটাবেস সার্ভারকে ম্যানুয়াল অ্যাক্সেস বা ম্যানুয়ালি মনিটরিং বা মেইনটেইন করার জন্য যে অ্যাপ্লিকেশনটা, সেটাকে বলা হচ্ছে PHP MyAdmin, যেটা জ্যাম্প এর মধ্যে ইনবিল্ট আছে। না, ক্লাউড একটা সিস্টেম। আচ্ছা, ক্লাউড কম্পিউটিং নিয়ে একটু বলি। বিষয়টা হচ্ছে এরকম, রেকর্ডিং এ যাচ্ছে। ক্লাউড বিষয়টা হচ্ছে এরকম যে আমার অনেক অ্যাপ্লিকেশন বানানো আছে, ভিন্ন ভিন্ন টাইপের অ্যাপ্লিকেশন, বা বলতে পারেন আমার ওয়েবটা এমন একটা জায়গায় তোলা যেখানে আমি আমার প্রয়োজনীয় সফটওয়্যার গুলো রাখতে পারি, মনিটরিং করতে পারি, এডিট করতে পারি, ডিলিট করতে পারি, বা বলতে পারেন আমার ওয়েবে এমন একটা ডিস্ক স্পেস বা আমার একটা সিস্টেম যেখানে আমার কম্পিউটারে যা করছি সেটা আমি ওয়েবেও করতে পারি। ওই সিস্টেমটাকে বলা হচ্ছে কি ক্লাউড সিস্টেম। গুগল ড্রাইভ কাইন্ড অফ লাইক, ওখানে কিন্তু আমি ভিডিও রেখে ভিডিও প্লে করতে পারছি না, বাট ওই যে ক্লাউড সিস্টেম আছে, ক্লাউড সিস্টেমের মধ্যে আমি এমন কিছু পাবো, অনেক ক্লাউড সার্ভার আছে যেখানে আপনি তাদের তৈরি করা অ্যাপ্লিকেশন গুলো ইউজ করতে পারবেন। যে তাদের মিডিয়া প্লেয়ার তৈরি করা আছে, তাদের অডিও প্লেয়ার তৈরি করা আছে, তাদের পাওয়ার পয়েন্ট ফাইল তৈরি করা আছে, প্লেয়ার তৈরি করা আছে, তাদের ডক সিস্টেম তৈরি করা আছে, বা মাইক্রোসফট অফিস যেরকম আছে না, সেই সিস্টেমটা তাদের অনলাইনে আছে। আমি অনলাইনে বসে কি করতে পারি? আমি ওয়ার্ডের সমস্ত কাজ করতে, মানে মাইক্রোসফট অফিসের সমস্ত কাজ করতে পারি। আমি অনলাইনে বসে আমি প্রোগ্রামিং কোড এডিটিং করতে পারি। আমি অনলাইনে বসেই আমি আমার মুভি দেখতে পারি। আমি মুভি কালেক্ট করলাম, ড্রাইভে রাখলাম, প্লেয়ার দিয়ে প্লে করে দিলাম, আমি সং শুনতে পারি। তো অ্যাকচুয়ালি লোকাল বা আমাদের হার্ড ড্রাইভের যে সিস্টেমটা, অপারেটিং সিস্টেমটা আছে, অপারেটিং সিস্টেমের মধ্যে আমি যেরকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো বাইরে থেকে ঢুকে ইনস্টল করি, ওখানে ওই সুযোগটা শুধু নেই। ওখানে তাদের দেওয়া অ্যাপ্লিকেশন গুলোই আপনি ইউজ করতে পারবেন। যাদের এই অ্যাপ্লিকেশন গুলো বানানো আছে এবং সিস্টেমটা অনলাইনে আছে, সেটাকে বলা হচ্ছে কি ক্লাউড সিস্টেম। না, সি প্যানেলকে আমি ক্লাউড সিস্টেম বলবো না। ওখানে তো শুধু PHP ফাইল আছে, আমি এভরিথিং যেখানে করতে পারছি। আমি অ্যাকচুয়ালি আমার সিস্টেমে আমি আমার মেশিনে হার্ড ড্রাইভ রাখবো না, মানে ক্লাউড কম্পিউটিং এর
মূল টার্গেট কি? হার্ড ড্রাইভ ছাড়া মেশিন। আপনার সবকিছু থাকবে কোথায়? ওই ড্রাইভারে, যার সঙ্গে কানেক্ট হবেন আপনি ইন্টারনেটের মাধ্যমে। আর এমএসএন এর কি কমপ্লিট প্যাকেজ আছে? কারণ এমএসএন কি ক্লাউড নাকি গুগলের মতোই আছে? এমএসএন এর যে সব আছে ক্লাউড ক্লাউড ড্রাইভ এমএসএন না, ওখানে ওটার নাম জানো কি? ওয়ান ড্রাইভ হুম, ওয়ান ড্রাইভ ওয়ান ড্রাইভ। আরো আছে, উইন্ডোজ এর একটা আছে, উইন্ডোজ এর আজুর। ওগুলোকে ক্লাউড ড্রাইভ বলবো না, আমি গুগলের ড্রাইভারকে ক্লাউড ড্রাইভ বলবো না, বাট উইন্ডোজ এর ওয়ান ড্রাইভকেও আমি ক্লাউড ড্রাইভ বলবো না, আমি উইন্ডোজ এর আজুরকে বলবো ক্লাউড ড্রাইভ। উইন্ডোজ আজুর নামে একটা ক্লাউড ড্রাইভ আছে, সবচেয়ে বড় ক্লাউড সার্ভার গুলোর মধ্যে একটা। ক্লাউড সার্ভার, সবচেয়ে বড় ক্লাউড সার্ভার হচ্ছে অ্যামাজনের। অ্যামাজনের যে ক্লাউড সার্ভারটা আছে সেটা সবচেয়ে বড় এবং এটা অনেক কস্টলি। বাট উইন্ডোজ এর আজুর যেটা, সেটা হয়তো $10 3 মাসের জন্য পাওয়া যায় ট্রায়াল, তারপর হয়তো কয়েক ডলার করে সে পার মান্থে চার্জ করে। ও ফ্রি নেই, সিকিউর। স্যার গুগল আর এমএসএন তো ফ্রি। হ্যাঁ, এটা তো ফ্রি, বাট এটাকে আপনি কিন্তু বিশেষ কিছু ফাইল রাখতে পারছেন, এডিট করতে পারছেন। বাট ক্লাউড ড্রাইভ বলতে কি এতটুকুই না, কনসেপ্টটা এরকমই, শুরু হয়েছে এখান থেকে। ক্লাউডের কনসেপ্ট শুরু হয়েছে এখান থেকেই, বাট ক্লাউড বলবো ঠিক না, সে তাকেই যেখানে আমি আমার ম্যাক্সিমাম কাজগুলো করতে পারছি, এবং তারা চেষ্টা করে যাচ্ছে ম্যাক্সিমাম না এভরিথিং যেন ওখানে করা সম্ভব হয়। স্লো হয়েছে না, অ্যাকচুয়ালি আপনার ইন্টারনেট স্পিড যদি ঠিক থাকে আপনার কোনো কিছু স্লো হবে না। এটাকে ভার্চুয়াল পিসি বলা যায়। ভার্চুয়াল পিসি বলতে পারেন বা বলবেন। আপনার অ্যাকাউন্ট আপনার ইনফরমেশন গুলো রাখবে, লাক্স অফ অ্যাকাউন্টে লাক্স অফ ইনফরমেশন থাকবে। আপনি পে না করলে আপনাকে হয়তো সিস্টেমই দেবে, তারপরে আপনি হয়তো থাকবে না। যখন যদি আপনি পেমেন্ট করা বন্ধ করে দেন, হয়তো কিছুদিনের জন্য রেখে দেবে, তারপরে হয়তো ফেলে দেবে। একটা বিষয় বলে নেই, যে পরিমাণ ক্লাউড সার্ভার তৈরি হচ্ছে এবং যেভাবে আগাচ্ছে, ভবিষ্যতে মেশিনগুলোর হার্ড ড্রাইভ ছাড়াই মার্কেটে আসবে। আপনি বাস্তবে ক্লাউড ইউজ করবেন, কারণ তার ওই সার্ভার গুলোই ডোনেট করবে কাকে? ওই কোম্পানিগুলোকে যারা হার্ড ড্রাইভ তৈরি করে, অ্যাসেম্বল করে। ওই কোম্পানিগুলোর সঙ্গেই তাদের চুক্তি হবে। যারা তৈরি করছে তারা হচ্ছে জায়ান্ট, লাইক মাইক্রোসফট, লাইক অ্যামাজন, লাইক গুগল, প্রত্যেকেরই কিন্তু ক্লাউড সার্ভার তৈরি হচ্ছে। সো ওই দিন অ্যাকচুয়ালি দূরে নেই যেখানে হার্ড ড্রাইভ ছাড়া মেশিন দেখাটা বেশি কঠিন হবে না, স্বাভাবিকই মনে হবে। কারণ হচ্ছে তারা যে যে সার্ভার তারা তৈরি করছে বা যে সার্ভারের স্পেস তারা বানিয়েছে, তার যদি এক্সাম্পল বলি তাহলে বলবেন কত টাকা তারা ইনভেস্ট করেছে। একটা হার্ড ড্রাইভ কতটুকু? খুবই সামান্য সাইজ নেয়, তাই না? যে এর মধ্যে যে হার্ড ড্রাইভটা আছে সেটা সাইজ কতটুকু? আমি যদি বলি স্কয়ার ফিটে ইঞ্চিতে চলে আসবে, তাই না? 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি এরকম হবে। এখন যদি বলি সাইজের দিক থেকে, উইন্ডোজের আজুরের যে সাইজ, উইন্ডোজের যে আজুর সার্ভার আছে এর সাইজ, সেটা হচ্ছে ইউএসএ তে সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম যেটা, তার সমান। সেটা থার্ড পজিশনে আছে। তার মানে তার চেয়েও বড় ক্লাউড সার্ভার আছে, এটা হচ্ছে অ্যামাজনের। এটা সমুদ্র তীরে করা আছে এবং ওটাকে ঠান্ডা রাখার জন্য অনেক ব্যবস্থাও করা আছে। মরুভূমিতে সমুদ্র তীরে করা আছে। এটার সাইজ উইন্ডোজ আজুরের চাইতেও 1.5 গুণ। ওকে, এবং ওই যে বলছি না যে উইন্ডোজ আজুরের চাইতে 1.5 গুণ, কেমন কিভাবে এটা এনশিওর করা যায়? যে আমাদের অ্যামাজন সাইটটা সবচেয়ে বড়, বলা হয় যে কয়েক বিলিয়ন ওয়েবসাইটের ডাটা মিলে অ্যামাজনের সাইজে হবে না। ওই অ্যামাজন যখন তাদের সার্ভারে রেখেছে এবং আরো কিছু ক্লাউড স্পেস তারা সেল করেছে, প্রচুর ক্লায়েন্ট তাদের আছে। ইউএস এর ম্যাক্সিমাম ক্লায়েন্ট কিন্তু অ্যামাজনের ক্লায়েন্ট, এবং ওখানে তাদের খরচ হয়েছে এখন পর্যন্ত 0.3%। এখন পর্যন্ত তারা ইউজ করেছে কত? 0.3% স্পেস। বাকি স্পেস গুলো সেল করার জন্য তারা মরিয়া হয়ে আছে।
অত বড় ডিস্ক না, ছোট ছোট ডিস্ক গুলো অনেক বড়। প্যারালাল করে দেওয়া আছে। সেটা হয়তো আমরা এখন চিন্তা করতে পারবো না। আমাদের দেশের একটা প্ল্যান করছে গাজীপুরে, যদি এটা ঠিকঠাক মতো কাজ হয়, যেটা প্ল্যান করা হয়েছে সেটা ওয়ার্ল্ডের 5th হাইয়েস্ট সার্ভার হবে, ক্লাউড সার্ভার, পঞ্চম হাইয়েস্ট ক্লাউড সার্ভার হবে, যদি এটা ঠিকঠাক মতো এক্সিকিউট হয়। মালিকানা বাংলাদেশি, বাট করে দেবে অন্য কেউ। রাশিয়ার সাথে তো জানি না, জানি না কিন্তু ব্যাকআপ তারা দেবে, লাইব্রেরিজ তাদের হাইটেক পার্কের মধ্যে হবে। শুধু হাইটেক পার্ক তো কোনো সফটওয়্যার ইন্ডাস্ট্রি হবে। হাইটেক পার্কের একটা জোনে ওই ক্লাউড সার্ভারটা বসবে। আমার জানা নেই রাশিয়ার সাথে কে করছে, ডেভেলপ কে করছে এটা জানা নেই, বাট এটা হচ্ছে এবং কারা দেখাচ্ছে এটা অবশ্যই হবে ইনশাআল্লাহ। রাইট, গাজীপুরের কালিয়াকৈর। সেকেন্ডে যে আছে তার নাম কি? গুগল। বাট গুগলের সবগুলো, গুগল যেরকম সব জায়গায় সবকিছু এক পাত্রে রাখে না, আলাদা আলাদা পাত্রে রাখে, ঠিক তেমন তার সার্ভারটাও আলাদা আলাদা পাত্রেই রাখা। তার ক্লাউড সার্ভারটা কম্বাইন্ডলি ইউজ করার মতো, বাট বিভিন্ন মহাদেশীয় সার্ভার হিসেবে তারা ইউজ করছে, এবং এটা তারা লিজ নিয়ে নিয়েছে বহু বছরের জন্য সমুদ্রের তলদেশে, এবং সেখানে তার সার্ভারটা রাখা। ওই জোনে কোনো জাহাজ, সাবমেরিন কোনো কিছুই যেতে পারবে না। একটা জোন আছে সিঙ্গাপুরে, অস্ট্রেলিয়াতে, ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে। এশিয়া কন্ট্রোল করছে কি? সিঙ্গাপুর দিয়ে। আর মহাদেশীয় সার্ভার আছে ওদের আমেরিকাতে, কানাডাতে, কিউবাতে। আফ্রিকা কন্ট্রোল করার জন্য মরক্কোতে আছে। সার্ভার গুলো আলাদা আলাদা জোনে সেট করা আছে, সবই পানির নিচে। ঠিক আছে, তারা মরিয়া কি তাদের ক্লাউড সার্ভার গুলো সেল করার জন্য এখন অনেক চিপ কস্টে দিচ্ছে, আস্তে আস্তে করে প্রাইসটা বেড়ে যাবে। এবং আমরা কি বাধ্যই হব, তারা যখন ওই কোম্পানি গুলোকে বলবে যে হার্ড ড্রাইভ তৈরি করা যাবে না, কি করবে? হ্যাঁ, ডেফিনেটলি হাই স্পিড ইন্টারনেট লাগবে এবং সেটা এনশিওর হবে। না, এটা অ্যাকচুয়ালি দেখেন, এটা 5 বছর পরে যে আমরা এর চেয়ে দ্বিগুণ বা তিনগুণ স্পিড পাবো না সেটা কিন্তু বলতে পারি। 5 বছর আগে এরকম স্পিড পেতাম না। আমরা কিন্তু খেলা বা মুভি বা কোনো কিছু ওয়েবে দেখতে পারতাম না, এখন আমরা পাচ্ছি। এখন আমরা কিন্তু টিভিও দেখতে পাচ্ছি, আমরা কিন্তু কমফোর্টেবল ফিল করি টিভির চাইতে অনলাইনে বসে খেলা দেখতে। সো 5 বছর পরে ডেফিনেটলি আরো ইমপ্রুভ হবে, এই স্বাভাবিক। এবং আস্তে আস্তে করে ওরা হয়তো দেখা যাচ্ছে যে ওরা সব জায়গা থেকে তোলা শুরু করবে না, যে কান্ট্রি গুলোতে স্কোপ আছে সেই কান্ট্রি গুলো থেকে হার্ড ড্রাইভ তুলে নেবে। বাজারজাতকরণ কি? আমাদের দেশে একরকম প্রোডাক্ট আছে, অন্য দেশে আরেক রকম প্রোডাক্ট আছে। চায়না 5 ধরনের প্রোডাক্ট করে, একই প্রোডাক্টের 5টা ক্যাটাগরি। 5 নম্বর ক্যাটাগরি বাংলাদেশে আছে। না, এটা ট্রু। শুধু বাংলাদেশের জন্য টার্গেট করে তারা প্রোডাক্ট বানায়। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, বাংলাদেশ। বাংলাদেশের ভিতরে আরো কিছু আছে অ্যাকচুয়ালি। আমাদের এই যে এই সার্কে টার্গেট করে, অ্যাকচুয়ালি আমি স্পেশালি বাংলাদেশ বললে ওরা সার্কে টার্গেট, এটা শুধু কথা কস্টের উপর ডিপেন্ড করে, কস্টিং এর উপর ডিপেন্ড। একই প্রোডাক্টের 5টা ক্যাটাগরি, যারা সবচেয়ে ভালো প্রোডাক্টে বানাতে পারে, সবচেয়ে খারাপ প্রোডাক্টে বানাতে পারে, এবং এটা কস্টের উপর বেস করে তারা বানায় এবং সেই অনুযায়ী তারা বাজারজাত করে। এটা ট্রু। এবং 5 নম্বর প্রোডাক্টে আমরা পাই, জন্য বলে চাইনিজ প্রোডাক্ট। এক বছর পরে থাকবে না এটা ইনশিওর। আচ্ছা, আপনি একটু খেয়াল করে দেখবেন, যদি আল্লাহ রহমত করে আর কি কখনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাওয়ার সুযোগ হয়, ওদের মার্কেট গুলো দেখে প্রোডাক্ট যাচাই করে আসবেন। আকাশ পাতাল ডিফারেন্স।
ছোট্ট একটা পার্থক্য বলি, আমাদের যে বাটার প্রোডাক্ট গুলো আসে না, ওর যে কোয়ালিটি আসে, আর আমাদের পাশের দেশ ইন্ডিয়া বা আপনি যদি একটু মালয়েশিয়াতে যান, প্রোডাক্টের মধ্যে আকাশ পাতাল পার্থক্য পাবেন। বাটারি প্রোডাক্ট। আমাদের সবচেয়ে বড় শোরুম কোনটা? হয়তো যমুনায় আছে অথবা বসুন্ধরা। এখানে যে প্রোডাক্ট আছে হচ্ছে হায়ার কোয়ালিটি, ছোট্ট চিপার মতো দোকান, ওখানে হচ্ছে ভালো প্রোডাক্ট আছে। এই প্রোডাক্ট বাংলাদেশে বাংলাদেশে ডেফিনেটলি আমাদের দেশে ইমপ্রুভ করবে, বেশি বেশি দিন হয়তো আর লাগবে না। মানুষজন একটু ভালো হতে হবে আর কি। আমরা ডলারের কাছে করলেই আমাদের ডলারের কাছে ভালো প্রোডাক্ট গুলো আমাদের দেশে থাকে না তো। আমাদের দেশে গার্মেন্টস প্রোডাক্ট আমাদের দেশি পাওয়া যায়। হ্যাঁ, আমাদের দেশের ভালো প্রোডাক্ট যেগুলো রিজেক্ট হয়, সেগুলো কিন্তু আমাদের দেশে পাওয়া যায়। রিজেক্টেড প্রোডাক্ট গুলো আমাদের দেশে এরকম ফার্স্ট ওয়ার্ল্ড প্রোডাক্ট যেগুলো বাইরে পাঠায় বাংলাদেশে তো সেটা বানায় না, বাংলাদেশে রিজেক্টেড প্রোডাক্ট গুলো দেয়। এগুলো রিজেক্ট করে দেয় তারা, এটা চলবে না, তখন এটা লোকাল মার্কেটে দেয়। বাই নাও সিগন্যাল মতো লোকাল মার্কেটে আসে। সব প্রোডাক্ট কিন্তু লোকাল মার্কেটে যেতে পারে লোকাল মার্কেট তো এটা নিতে পারবে না। প্রোডাক্ট তার পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সেটাই। আচ্ছা, তাহলে সার্ভার সম্পর্কে কিছু আলোচনা হলো, প্রোডাক্ট সম্পর্কে কিছু আলোচনা হলো, ক্লাউড সম্পর্কে কিছুটা জানা গেল। আর আলোচনা বা পড়াশোনা করলে আপনারা ক্লাউড সম্পর্কে আরেকটু জানবেন। ক্লাউড আমরা ভালো না লাগলেও কি বাধ্য হয়ে হয়তো ইউজ করতে হবে একটা সময়। আচ্ছা, এখন আমরা যে বিষয়গুলো বা বিষয়টা দেখার চেষ্টা করব, যে আমরা বলছি যে পিএইচপি সার্ভার অ্যাপাচি, তো এই সার্ভারটা ইনস্টল করার বিষয়টা, এর সাথে আমরা মাইস্কুয়েলটাও পেয়ে যাব, টমক্যাটটাও চলে আসবে, ফাইলজিলাটাও চলে আসবে এবং মার্কারি ইমেল সার্ভারটাও চলে আসবে। তো আমি এখন আমাদের সার্ভারটা ইনস্টল করি আর কি। আমার কাছে একটা ভার্সন আছে সার্ভারে, সেই ভার্সনটা দিয়ে দিচ্ছি। ইনফ্যাক্ট এই মেশিনে 3টা ড্রাইভে হয়তো 10টা জায়গাতে আমার এই জ্যাম্প ইনস্টল করা আছে। আরো এক জায়গাতে জ্যাম্প ইনস্টল করছে, তার মানে কি একই মেশিনে একাধিকবার এটা ইনস্টল করা যায়। আমাদের দেখানোর পরে আনস্টল করে দিই। না, আনইনস্টল করা হয় না কখনো। এটা অ্যাকচুয়ালি যখন ফেলে দেওয়া হবে তখনই আনইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, পায়। রাইট, এটা পায়, কিন্তু ঘটনা হচ্ছে যে ড্রাইভে ইনস্টল করছেন ওখান থেকে সরিয়ে নিলে কিছু কিছু প্রজেক্ট আছে না, ল্যারাভেলের প্রজেক্ট, এটা রান করবে না যদি সরিয়ে নেন বা ফোল্ডারের নাম রিনেম হয়ে যায়, বাট র কোডিং গুলো কাজ করবে। এরকম যদি হয় যে দুইটাতে ইন্ডেক্স ডট এইচটিএমএল দুইটা যাবে, দুইটাতে ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে, তাহলে কোনটা থেকে রান করবে? যেটা রানিং থাকবে সেটা। একসাথে তো দুইটা রান করতে পারবে না। আপনি যদি ভিন্ন ভিন্ন পোর্ট দেন, ভিন্ন ভিন্ন ভাবে সে রান করতে পারবে। তো ভিন্ন ভিন্ন পোর্টে রান করলে ভিন্ন ভিন্ন সার্ভারে রান করবে। ইন্ডেক্স আমার 10টাতে 10টাই থাকে, বাট আমার যেটা রানিং সেটাই এক্সিকিউট হবে। আচ্ছা, এই যে ভার্সনটা উইন্ডোজ 32 জ্যাম্পের Win32 5.5.19, এটা একটা ইনস্টলার, আমি ইনস্টল করে দিচ্ছি। এই ড্রাইভেই এই যে জ্যাম্প ইনস্টল করা আছে, এই ল্যারাভেলের মধ্যে আবার জ্যাম্প ইনস্টল করা আছে। সো আমি আরেকবার ইনস্টল দিচ্ছি এই ড্রাইভে। তার মানে কি একই মেশিনে একাধিকবার ইনস্টল করতে সমস্যা নেই যদি না সার্ভিস ইনস্টল করা থাকে। বাই ডিফল্ট যে ইনস্টলেশনটা হয় সেটা করে রাখাই ভালো, বাট আপনারা যদি আপনার মেশিনে একবারই ইনস্টল করেন সেক্ষেত্রে সার্ভিস ইনস্টল করতে পারেন। সার্ভিস ইনস্টলেশন বলতে যেটা বোঝায় যে আমি যখন মেশিনটা রিস্টার্ট দিব বা মেশিনটা রান হবে তখন সরাসরি কি আমার অ্যাপাচি মাইস্কুয়েল ওগুলো রান হয়ে যাবে। আদারওয়াইজ ম্যানুয়ালি ইনস্টল করে রান করে দিতে হয়। যাবে এটা দিলেই ভালো। এটাই ভালো। এটাতে এটা latest। PHP টা অ্যাড করা আছে। হ্যাঁ, এটা পিএইচপি লেটেস্ট এখানে আছে। এই যে এখানে সবকিছু টিক মার্কস করা আছে, আমি কিন্তু তেমন কিছুই করি না, আমি জাস্ট নেক্সট নেক্সট বাটন প্রেস করছি। এখন ফোল্ডারটা দেখিয়ে দিব। ফোল্ডারটা হচ্ছে যে লাইক
সি ড্রাইভ বাই ডিফল্ট নিয়ে নেয়, যে কোনো কিছু ইনস্টল করতে গেলে সি ড্রাইভ নেয়, বাট সি ড্রাইভে ইনস্টল না করলে অনেক অ্যাপ্লিকেশন কাজও করে না এবং অপশনই দেয় না। যারা অপশন দেয়, যে অ্যাপ্লিকেশন গুলো অপশন দেয় যে আপনি ড্রাইভ চুজ করেন, সেই অ্যাপ্লিকেশন গুলো ভিন্ন ড্রাইভে ইনস্টল করাটা ওয়াইজ। মানে আমার উইন্ডোজ ক্র্যাশ করলে আমার সি ড্রাইভটা চলে যাবে, তখন আমার বাকি সফটওয়্যার গুলো চলে যাবে, বাট ভিন্ন ড্রাইভে রাখলে উইন্ডোজ নতুন করে দেওয়ার পর সেটা কাজ করে। লাইক আমি যদি এটা ডি ড্রাইভে ইনস্টল করি, আমার উইন্ডোজ যদি ক্র্যাশ করে বা আমি নতুন করে উইন্ডোজ দিই, তারপরে কিন্তু আমার এই জ্যামটা কাজ করবে। বুঝা যাচ্ছে? সো আমি চেঞ্জ করে দিচ্ছি, আমি ডি ড্রাইভ করছি, জ্যাম রাখছি না, যে ভিন্ন নামে আমি রাখতে পারি। ঠিক আছে, আমি এসি আইপি বলে একটা স্ল্যাশ দিচ্ছি। এসিআইপি এর মধ্যে আমার সার্ভারটা ইনস্টল হবে। নেক্সট বাটন প্রেস করেছি, নেক্সট সমস্যা নেই, এটা অ্যালার্ট দেবে। কিছুক্ষণ সময় লাগবে এটা ইনস্টল হতে। তার মানে আমার ডি ড্রাইভে এসিআইপি নামে একটা ফোল্ডার তৈরি হবে, এর ভিতরে আমার জ্যাম পুরোটা ইনস্টল হয়ে যাবে। না, শেষ হয় না। না, আমি ক্রিয়েট করেই নেবে না। এই ভার্সনটা স্ক্যাপের সাথে কমপ্লিট করে না। স্ক্যাপি পোর্ট চেঞ্জ করে নেবেন। স্ক্যাপি পোর্ট চেঞ্জ করতে পারেন, অথবা স্ক্যাপি কে কুইট করে রান করে নিয়ে আবার স্ক্যাপি নতুন করে রান করালে সমস্যা করবে না। আর এটার সাথে করতে চায় না, এটার সাথে কমপ্লিট করে না। যদি করে কখনো, তখন স্ক্যাপি পোর্টটা চেঞ্জ করে নেবেন, অথবা আপনার অ্যাপাচি পোর্ট চেঞ্জ করে নেবেন, যে কোনো একটাই করা যায়। ওই যে বলছেন MySQL, PHP and Form, ব্যাকএন্ড প্রোগ্রামিং শেয়ার সাথে সাথে যদি কেউ ফ্রন্ট এন্ডও দক্ষতা অর্জন করে, এটা তার জন্য এক্সট্রা বেনিফিট দেবে, বাট ওয়ার্কলোডটা বেড়ে যাবে। যখন ফ্রন্ট এন্ড ডেভেলপার হবেন এবং ব্যাক এন্ড ডেভেলপার হবেন, দেখবেন যেন আপনি ব্যাক এন্ড ডেভেলপারদের চাইতে আপনাকে বেশি শ্রম দিতে হচ্ছে, আপনাকে দিয়ে দুইটা কাজই করাবে। বেনিফিট আছে ডেফিনেটলি। আপনি যখন কাজ করতে যাবেন, আপনি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুটাই যদি জানেন, ভালো জানেন, সেক্ষেত্রে কাজ করা সহজ হবে, একটা বেনিফিট। বাট আপনার ওয়ার্কলোডটাও কি, যখন আপনি ফ্লোতে চলে যাবেন, তখন একটা দিকে ফোকাস করাটাই ওয়াইজ। হয় আপনি ব্যাক এন্ড ডেভেলপমেন্টে চলে যান, ভালো মতো শিখেন, আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে চলে যান, ওটা ভালো হবে। বাট আপনি যখন শিখছেন, শেখার জন্য দুইটা এন্ড জানা থাকলে কাজ পাওয়া সহজ। যেমন ফ্রেমওয়ার্ক জানা থাকলে কাজ পাওয়া সহজ। যেমন পিএসপি জানি, আপনি কি কোনো ফ্রেমওয়ার্ক জানেন? এই কোশ্চেনটা কিন্তু চলে আসে। অ্যাকচুয়ালি কোর্সটার মধ্যে ফ্রেমওয়ার্কটা প্ল্যান করা নেই, বাট আপনাদের কথাগুলো আমি মিটিং এ বলবো যে তাদের ফ্রেমওয়ার্ক চাই আর কি, তারা কিছুটা হলেও যেন ফ্রেমওয়ার্ক তারা দেখার সুযোগ পায়। তো এই মেসেজটা আমি দিব। যদি ব্র্যান্ডেড হয় আমাদের করাতে তো কোনো সমস্যা নেই, আমরা লারাভেলও যেতে পারি, আমরা কোডিং নেটওয়ার্কেও যেতে পারি।
Laravel difficult for the beginners. ঠিক এখন আর হচ্ছে না। আচ্ছা দেখেন একটু খেয়াল করে যে এখানে কোথায় যেন এসিআইপি নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে, তাই না? এসিআইপি নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে এবং এর ভেতরে অনেকগুলো সাব ফোল্ডার তৈরি হয়েছে এবং আমার ওই ডায়ালগটাও চলে আসে। এখানে আমার বাই ডিফল্ট টমক্যাট রান করছে, এটাকে আমি স্টপ করে রাখতে পারি। ওকে, এই যে আমার উপরে অ্যাপাচি আছে, মাইস্কুয়েল আছে, ফাইলজিলা মার্কারি আছে, এটাকে আমরা ইনস্টল মানে রান করে দিতে পারি প্রয়োজনে। আমি যদি রান করতে চাই স্টার্ট বাটনটা প্রেস করব, ফার্স্টে কি হচ্ছে ইয়েলো হচ্ছে, তারপরে গ্রিন হচ্ছে। একটা জিনিস খেয়াল করেন, আমার স্কাইপে রানিং অবস্থা আমার অ্যাপাচি রান করছে, সেক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে না। মাইস্কুয়েল আমি যদি ক্লিক করি আমার মাইস্কুয়েলটা রান করবে। আমাদের এই কোর্স চলাকালীন সময়ে এই দুইটা সার্ভারই সবচেয়ে বেশি লাগবে। হ্যাঁ, স্কাইপের সঙ্গে সম্পর্ক হচ্ছে যে চিপসেট যেটা আছে, আমাদের যে প্রসেসরকে অ্যাক্সেস করার জন্য এক একটা করে দরজা আছে, যেটাকে বলা হয় পোর্ট। আপনি একটা দরজাতে সে যখন ওখানে যাচ্ছে, সে কি করছে, আমি এই যে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যাপাচি রান করাচ্ছি, মাইস্কুয়েল রান করাচ্ছি, এটা কিন্তু সার্ভার। আপনি ব্রাউজার রান করাচ্ছেন, আমি এখানে ওই যে যদি একটা ব্রাউজার রান করাই, আমি যদি আমার এই ক্যাপচারিং সফটওয়্যার বলে সফটওয়্যার রান করাই, আমি যদি একটা মিডিয়া প্লেয়ার রান করি, আমি যদি একটা ওই ওয়ার্ড ফাইল খুলে রাখি, প্রত্যেকটাই কিন্তু একটা করে অ্যাপ্লিকেশন, একটা করে থ্রেড, প্রত্যেকেই কি সার্ভিস না দিলে ওটা থেকে আমরা কম্পিউটারের মধ্যে কাজ করতে পারবো? কম্পিউটার রান করাচ্ছে বা এনাবল রেখেছে কে? প্রসেসর রাউন্ড রবিন পদ্ধতিতে একটার পর আরেকটাকে সুযোগ দেয় কাজ করার বা এক্সিকিউট করার। কোন প্রসেসর আছে রাউন্ড রবিনের সুযোগ দেয়, কোন প্রসেসর আছে যে অ্যাক্টিভ তাকে বেশি সুযোগ দেয়। মনে করেন আমার এখন অ্যাক্টিভ কি এই উইন্ডোটা, সো একে রান করানোর জন্য কি প্রসেসর কাজ করবে। প্রসেসরে কি আছে, প্রসেসর কি করে আমার অ্যাপ্লিকেশন বা প্রোগ্রামগুলোকে এক্সিকিউট করে। সহজ কথায় প্রসেসরের কাজ কি, প্রোগ্রামগুলোকে রান করা বা এক্সিকিউট করা। সো এত ফাস্ট এটা এক্সিকিউট করছে যে আমি যে কোনো অ্যাপ্লিকেশনে গেলে সেগুলোকে রানিং দেখতে পাচ্ছি। সো প্রসেসর কিভাবে রান করবে তার মেকানিজম আছে, তার মেথোডোলজি আছে। তো প্রসেসর কিভাবে রান করবে সেটা মাইক্রোপ্রসেসর নামে একটা সাবজেক্ট আছে, সেখানে অনেক ডেপথলি পড়ানো হয়। এবং প্রসেসর গুলোতে কি থাকে, প্রসেসর গুলোতে অ্যাক্সেস পাওয়ার জন্য ইন্ডিভিজুয়াল পোর্ট লাগে। হ্যাঁ, বলতে পারেন যে একটা চিপসেটের মধ্যে 16টা কি আছে, পিন আছে। ওই পিন গুলো দিয়ে 16টা অ্যাপ্লিকেশন তার সঙ্গে কানেক্ট হতে পারে এট এ টাইম, রাইট? এই একটা পিনের আইপি যদি বলি যে 10, 20, 30, 40, 60 এরকম করে পোর্ট নাম্বার দেওয়া আছে। সো অ্যাপাচি বাই ডিফল্ট যে পোর্টটা নেয় তার নাম্বার হচ্ছে কি 80, আবার স্কাইপি পোর্টটা কি 80। কারণ আমার চিপের আমার যে প্রসেসরের পোর্ট আমি যদি ধরি 1000, অ্যাপ্লিকেশন আছে কি 10000, এরকম আছে না যে দুইজনের সিমিলার পোর্ট হয়ে যেতে পারে। কারণ অ্যাপাচি এবং আমার এই স্কাইপির পোর্ট কি বাই ডিফল্ট পোর্ট হচ্ছে কি 80। এই কারণেই এই স্কাইপির সাথে অ্যাপাচি কখনো কনফ্লিক্ট করে। বাট এই ভার্সনে PHP এর এই ভার্সনে মানে জ্যাম্পের এই ভার্সনে স্কাইপির সাথে সে কনফ্লিক্ট করে না। সো স্কাইপি রানিং থাকলেও আমার এই অ্যাপাচি রান করবে। মানে অ্যাপাচি যখন রানিং আছে, আমি আর সামনেই দেখাবো বা বেশিক্ষণ নেই আর কি। আমি যদি এখানে লিখি লোকাল হোস্ট, চলে আসে জ্যাম্পের একটা ডায়ালগ চলে আসে। এখান থেকে আমি জ্যাম্পের যে ডকুমেন্টেশনটা, সেই ডকুমেন্টেশনে যেতে পারবো। কয়েকটা ল্যাঙ্গুয়েজ এখানে আছে ডকুমেন্টেশনে যাওয়ার জন্য, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। তো এখানে গেলে এই জ্যাম্পের মধ্যে কি কি আছে সেটা দেখতে পাবো। এখানে জ্যাম্প ভার্সন হচ্ছে কত, PHP 5.5.19, PHP ভার্সন কত 5.5.19। এখানে আর কি কি আছে, যে পার্ল আছে, J2EE আছে, টুলস আছে, এই বিষয়গুলো সম্পর্কে অ্যাকচুয়ালি জ্যাম্পের এই ভার্সন সম্পর্কে আমরা যদি ভালো মতো জানতে চাই, এই ডকুমেন্টেশনটা পড়লেই হবে। একবার রিভাইজ পড়বেন একবার থরলি পড়বেন, মনে রাখার দরকার নেই, ছোটখাটো কয়েকটা বিষয় আমাদের মনে রাখলেই চলবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের অ্যাপাচি সার্ভারটাতে আমি ঢুকতে পারছি। আমি যদি
এখানে লিখি এভাবে localhost php my admin যদি লিখি, আমার অ্যাপাচিটা রানিং আছে না? সো আমি localhost লিখলেই অ্যাপাচি পেয়ে গেছে। অ্যাপাচি যেখানেই রান থাকুক না কেন, আমার অ্যাপাচিটা আছে কোথায়? ডি ড্রাইভের ACIP প্রজেক্টে। এবং ওই ফোল্ডারটা আমি একটু দেখাই যে অ্যাকচুয়ালি আমি localhost লেখার পর কোন ফোল্ডারটা রান করেছে। এই ফোল্ডারটা রান করেছে, এবং এই ফোল্ডারের এই ইন্ডেক্স ফাইলটা রান করেছে। আমার এই ACIP তারপরে htdocs যেখানেই থাকুক, আমার মেশিনের যেখানেই থাকুক, যদি অ্যাপাচি রান থাকে localhost লিখলে ওই ফোল্ডারই হিট করবে। এটা ক্লিয়ার? এই ইন্ডেক্সটা এক্সিকিউট করার পর এই জ্যাম ফোল্ডারের ভেতরে ডকুমেন্টেশনটা আমরা দেখতে পাচ্ছি। সো আমাদের জন্য রুট ফোল্ডার হবে কি? htdocs। আমরা যখনই PHP এর কোনো প্রজেক্ট রাখবো, সেটা রাখবো কোথায়? htdocs এর। আর এবার যদি আমি localhost php my admin লিখি এবং এন্টার দেই, এটা হচ্ছে আমার MySQL এর উইজার্ড। MySQL কে ম্যানুয়ালি অ্যাক্সেস করার জন্য PHP দিয়ে বানানো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মতো। এখান থেকে আমি ম্যানুয়ালি ডেটাবেস ক্রিয়েট করতে পারি, ডেটাবেস টেবিল ক্রিয়েট করতে পারি, ডাটা ইনসার্ট করতে পারি, ডাটা ডিলিট, এডিট, ফিল্ড এডিট, ডিলিট, এভরিথিং সবকিছুই করা যায়। এটা আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথেও কাজ করবে, আবার আমি এটাকে ম্যানুয়ালি এখান থেকে অ্যাক্সেস করতে বা হ্যান্ডেল করতে পারবো। হ্যাঁ, এটা গ্রাফিক্স ইন্টারফেস। MySQL ডেটাবেসকে অ্যাক্সেস বা ইউজ করার জন্য একটা গ্রাফিক্যাল ইন্টারফেস কি? PHP my admin। আর আমি যখন localhost লিখেছি তখন গিয়েছি কোথায়? PHP সার্ভারে। সো সার্ভারের কোডগুলো কোথায় থাকবে? htdocs এ। PHP কোডগুলো কোথায় থাকবে? htdocs এ। আর ডেটাবেস থাকবে কোথায়? এখানে। দুইজন মিলে কাজ করতে হলে দুইজনের মধ্যে কানেকশন লাগবে। ঠিক আছে? তো থ্যাংক ইউ। আমি ওই যে শেয়ার করে সাব্বির